আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাস অর্থনৈতিক রসায়ন। তোমরা যারা অনলাইনে ক্লাস করতেছো তারা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা 2-1 মিনিট ওয়েট করি, বুঝছো, তারপরে শুরু করি। এখানে সবাই কি তোমার সেকেন্ড টাইমার নাকি ফার্স্ট টাইমার? সবাই ফার্স্ট টাইমার। তুমি আপু? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি নাকি? আচ্ছা, ঠিক আছে। তোমরা কেউ বলতে পারবা সর্বশেষ, আচ্ছা, মোট গ্যাস ক্ষেত্র আছে বাংলাদেশের কয়টা? মোট গ্যাস ক্ষেত্র কয়টা? মোট গ্যাস ক্ষেত্র আছে তোমার 27টা। মোট গ্যাস ক্ষেত্র কয়টা? 27টা, বুঝছো? এর মধ্যে সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা বলো তো? সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র, সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে ভোলা নর্থ। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা? ভোলা নর্থ। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা? ভোলা নর্থ। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা? ভোলা নর্থ। মনে থাকবে? তাহলে আমি কি বললাম? মোট গ্যাস ক্ষেত্র 27টা। এর মধ্যে সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা? ভোলা নর্থ। আর এই গ্যাস ক্ষেত্রকে আমরা বাংলাদেশকে কয়টা ব্লকে ভাগ করি বলো তো? 23টা ব্লকে। কয়টা ব্লকে? 23টা। তাহলে মোট গ্যাস ক্ষেত্র 27টা, ব্লক 23টা। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র আছে ভোলা নর্থ। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা? ভোলা নর্থ। আচ্ছা, এরপরে আসি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের মূল উপাদান। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের মূল উপাদান কেউ কি বলতে পারবা? প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের মূল উপাদান? হ্যাঁ, অবশ্যই হাইড্রোকার্বন মূল উপাদান। মনে রাখবা কার্বন 1 থেকে 4। কার্বন 1 থেকে 4। তাহলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের মূল উপাদান কত হবে? কার্বন 1 থেকে 4, মানে হাইড্রোকার্বনের 1 থেকে 4। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। বুঝা গেছে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আচ্ছা, এই যে গ্যাসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি H2S এর উপস্থিতির উপর ভিত্তি করে। H2S এর পরিমাণের উপর ভিত্তিতে, H2S এর পরিমাণের উপর ভিত্তিতে গ্যাসকে আমরা কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। পরিমাণের উপর ভিত্তিতে আমরা কয় ভাগে ভাগ করব? 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে টক গ্যাস, একটার ক্ষেত্রে আমরা কি বলবো? টক গ্যাস। আর একটা হচ্ছে মিষ্টি গ্যাস। টক গ্যাস আর একটা কি বললাম? মিষ্টি গ্যাস। গ্যাসের আবার স্বাদ আছে নাকি? আচ্ছা, যাই হোক, এটা আসলে স্বাদের উপর ভিত্তিতে না, এটা হচ্ছে তোমার H2S, হাইড্রোজেন সালফাইড এর উপস্থিতির উপর ভিত্তিতে। তোমরা আমাকে বলো তো, হাইড্রোজেন সালফাইড এটা কি সুগন্ধ নাকি দুর্গন্ধ? এটার গন্ধ কিসের মতো বলতে পারবা কেউ? এটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। তো এটাও পরীক্ষাতে আসতে পারে। তাহলে H2S এর ক্ষেত্রে তুমি 2টা জিনিস মাথায় রাখবা। এটার গন্ধ কেমন? পচা ডিমের গন্ধযুক্ত। ডিম পচে গেলে যেরকম গন্ধ হয় সেরকম। তাহলে H2S হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। এবং এটা প্রাকৃতিক গ্যাসের মানকে উঁচু করে নাকি নিম্নমুখী করে? নিম্নমুখী করে। তাহলে এটাও তোমাকে মাথায় রাখতে হবে। H2S এর উপস্থিতি কী করে? গ্যাসের মানকে কী করে? গ্যাসের মানকে নিম্নমুখী করে। প্রাকৃতিক গ্যাসের মানকে কী করে? নিম্নমুখী করে। প্রাকৃতিক গ্যাসের মানকে কী করে? নিম্নমুখী করে। তাহলে H2S এর কি? এটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। এটা প্রাকৃতিক গ্যাসের মানকে নিম্নমুখী করে। আচ্ছা, এখন লেখো টক গ্যাস। এটার ক্ষেত্রে 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের উপরে থাকলে
এর উপরে থাকলে আমরা সেই গ্যাসকে আমরা কি বলবো? টক গ্যাস বা সাওয়ার গ্যাস। আর যদি 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব এর নিচে থাকে, হ্যাঁ আসো, তাহলে 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের নিচে থাকলে সেই গ্যাসকে আমরা কি বলবো? মিষ্টি গ্যাস। সেই গ্যাসকে আমরা কি বলবো? মিষ্টি গ্যাস বলবো। সেই গ্যাসকে আমরা কি বলবো? মিষ্টি গ্যাস বলবো। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছো সবাই এতটুকু? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? মোট গ্যাস ক্ষেত্র 27টা, ব্লক 23টা। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ভোলা নট। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কার্বন 1 থেকে কার্বন 4। H2S পরিমাণের উপর ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে টক গ্যাস আর একটা মিষ্টি গ্যাস। টক গ্যাসের ক্ষেত্রে কী হবে? 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের উপরে থাকা লাগবে, আর মিষ্টি গ্যাসের ক্ষেত্রে কী হবে? 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের নিচে। H2S কি? পচা ডিমের গন্ধযুক্ত। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি পচা ডিমের গন্ধযুক্ত, তাহলে কি অ্যান্সার হবে? H2S। আর এই H2S কী করে? প্রাকৃতিক গ্যাসের মানকে নিম্নমুখী করে, প্রাকৃতিক গ্যাসের মানকে নিম্নমুখী করে। ক্লিয়ার আছে এতটুকু? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা বলবো প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি। প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি। প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি। আচ্ছা, তোমরা তো জানো যে যারা নতুন বিয়ে করতে চায়, তাই তো, তারা কি মেয়ে দেখতে যায় না, তাই তো? এবং যখন নতুন বিয়ে হয় বা বিয়ের কথা চলে, তখন তার মধ্যে একটা কবি ভাব আসে না, তাই তো? তাহলে লেখো নবীন কবি পাপনকে চেনো তোমরা? হ্যাঁ, নাজমুল হাসান পাপন। তাহলে নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে। নবীন কবি পাপন এসেছে কাকে দেখতে? ইমিকে দেখতে। নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে। বুঝা গেছে? আমরা এই সংখ্যাভিত্তিক মানগুলো গুরুত্বপূর্ণ লাগবে, এই জন্যই শর্টকাটটা দেওয়া, ঠিক আছে? তাহলে নবীন কবি পাপন এসেছে কাকে দেখতে? ইমিকে দেখতে। এটা আমরা কি বলতেছি বলতো? প্রাকৃতিক গ্যাসের সংযুক্তি। নবীন দিয়ে মনে রাখবা এন বিউটেন। এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে? যে নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের সংযুক্তি নয়। তুমি সংখ্যা মনে না রাখলেও তোমার নামগুলো অন্তত মনে রাখতে হবে। আমার কথা বোঝা গেছে? নামগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে নবীন দিয়ে কী মনে রাখবা? এন বিউটেন। আর একটা ন আছে না, আর একটা ন দিয়ে মনে রাখবা নাইট্রোজেন। তাহলে নবীনের ন দিয়ে এন বিউটেন, আর একটা ন দিয়ে নাইট্রোজেন, আর একটা ন দিয়ে কি? নাইট্রোজেন। কবি দিয়ে মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড। কবি দিয়ে কি মনে রাখবা? কার্বন ডাইঅক্সাইড। তারপরে পাপন দিয়ে কি মনে রাখবা? প্রোপেন। পাপন দিয়ে কি মনে রাখবা? প্রোপেন। তাহলে নবীনের ন দিয়ে এন বিউটেন, আর একটা ন দিয়ে নাইট্রোজেন, কবি দিয়ে কার্বন ডাইঅক্সাইড, পাপনে কি পড়বা? প্রোপেন। আচ্ছা, পাপনে কি পড়বা? প্রোপেন। আর পাপনে পড়বা প্রোপেন। আর আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এসএসএ দিয়ে মনে রাখবা আইসোবিউটেন। এসএসএতে কি মনে রাখবা? আইসোবিউটেন। আচ্ছা, ইমির ই দিয়ে আসছে ইথেন। ইমির ই দেখি ইথেন। ইমির রস্যই দিয়ে কি পড়বা? ইথেন। আর মি দিয়ে আসছে কি? মিথেন। ক্লিয়ার আছে এতটুকু? তাহলে আমি কি বললাম? নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে। এন বিউটেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রোপেন, আইসোবিউটেন, ইথেন, মিথেন। সব থেকে বেশি কে? অন্তত এতটুকু জানতে হবে। সব থেকে বেশি কে? মিথেন। কত পার্সেন্ট থাকে মিথেন? বলতে পারবা? 93 থেকে 98%। তাহলে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট? 93 থেকে 98%। 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 সব থেকে বেশি। আর সব থেকে কম আছে এন বিউটেন। আমার কথা বোঝা গেছে? এবং তোমাদের বইয়ে দেখবে একটা ছক আছে, ছকের মধ্যে রেঞ্জ দেওয়া। তুমি রেঞ্জ দিয়ে মনে না রাখতে পারলেও তুমি শুধু আমি যে সিরিয়ালটা করে দিচ্ছি শুধু প্রথম সিরিয়ালটা একটু মনে রাখবা। প্রথম সিরিয়ালে কি আছে? এন বিউটেনের ক্ষেত্রে দেখবা 0.01%। নাইট্রোজেনের ক্ষেত্রে 0.02। তাহলে সিরিয়ালই পড়তে পারতেছো। 0.01, 0.02। কার্বন ডাইঅক্সাইড আর প্রোপেন দুইটার ক্ষেত্রে সেম 0.05।
কার্বন ডাইঅক্সাইড আর প্রোপেনের ক্ষেত্রে কী হবে 0.05, আর আইসোবিউটেনের ক্ষেত্রে হবে, দেখো বিউটেনের ট আছে, ট দিয়ে মনে রাখবা 8.08, আর ইথেনের ক্ষেত্রে 1.21। তুমি এগুলো মনে না রাখলেও সমস্যা নাই, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা মিথেনের পরিমাণ সব থেকে বেশি প্রাকৃতিক গ্যাসে। মিথেনের কত পার্সেন্ট? 93 থেকে 98%। আর 98% মিথেন আছে বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে বলো তো? রশিদপুর। তাহলে 98% আছে কার? রশিদপুরের। 98% কোথায় আছে? রশিদপুরে। রশিদপুর গ্যাস ক্ষেত্রে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট? 98%। রশিদপুর গ্যাস ক্ষেত্রে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট? 98%। রশিদপুর গ্যাস ক্ষেত্রে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট? 98%। ক্লিয়ারের সাথেটুকু? কারো কোনো সমস্যা আছে? তাইলে আমরা তো বললাম নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে। এবার আসি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের ব্যবহার। এই ব্যবহারটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও মেডিকেলে এমসিকিউ আসছে ব্যবহার থেকে। প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি ব্যবহার করা হয় কোন কাজে? বিদ্যুৎ উৎপাদনে। এইটাই পরীক্ষাতে আসছে যে প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি ব্যবহার করা হয় কোন কাজে? বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনে। তাইলে আমরা একটু লিখতে পারি, শর্টকাট দিয়ে আমরা পড়ব। বসে গাড়িতে বসে গাড়িতে চা খাচ্ছে। লেখো বসির বসে গাড়িতে চা খাচ্ছে। বসে গাড়িতে চা খাচ্ছে। তোমরা চাইলে এই যে কাজটা আছে না, কাজের পাশে বইয়ের পাশে লিখে রাখতে পারো যদি খাতায় লিখতে কারো অসুবিধা হয়। বুঝা গেছে? বইয়ে দেখবা তোমাদের ব্যবহার লেখাই আছে, প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের পাশেই তুমি জিনিসগুলো লিখে রাখো। তাহলে বিদ্যুৎ দিয়ে কি? বিদ্যুৎ উৎপাদন কত পার্সেন্ট বলো তো? 55%। বিদ্যুৎ উৎপাদন কত পার্সেন্ট? 55%। বিদ্যুৎ উৎপাদন কত পার্সেন্ট? 55%। শিল্পক্ষেত্রে কত পার্সেন্ট? শিল্পক্ষেত্রে আচ্ছা পার্সেন্টেজ আমরা পরে পড়ি। তাহলে বিদ্যুৎ উৎপাদন শিল্প, পরীক্ষাতে এইভাবেও আসতে পারে যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 9 কোনটি। তাহলে আমরা অন্তত নামগুলো তো আগে পড়তে হবে। তাহলে বিদ্যুৎ উৎপাদন শিল্প। তারপরে দিয়ে আছে বাসা, দিয়ে বাসা, দিয়ে সার। কি সার বলো তো? ইউরিয়া সার তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে দিয়ে বাসা, দিয়ে সার, ইউরিয়া সার। আচ্ছা গাড়ি দিয়ে কি বলো তো? গাড়ি। আর চা দিয়ে চা। গাড়ি দিয়ে গাড়ি, চা দিয়ে চা। বুঝা গেছে? তাহলে বসে গাড়িতে চা খাচ্ছে। তাহলে বসিরের দিয়ে বিদ্যুৎ কত পার্সেন্ট? 55%। শিল্পক্ষেত্রে আছে তোমার 17%। শিল্পক্ষেত্রে কত পার্সেন্ট? 17%। দিয়ে শিল্প, দিয়ে 17, এবার মনে রাখবা। দিয়ে শিল্প, দিয়ে 17। বাসার দিয়ে কি বলো তো? 12। বাসার দিয়ে 12। তাহলে মুখস্থ করা লাগবে। তাহলে বসির বিদ্যুৎ কত? 55। দিয়ে শিল্প কত? 17। দিয়ে শিল্প, দিয়ে 17। বাসার দিয়ে 12। সারের ক্ষেত্রে 10। কত পার্সেন্ট? ইউরিয়া সার তৈরিতে কত পার্সেন্ট? 10%। গাড়িতে 5%, আর চায়ে আছে তোমার 1%। গাড়িতে 5%, চায়ে 1%। ওকে? তাহলে পারা যাবে? এখন যারা অনলাইনে ক্লাস করতেছো তাদের জন্য আমার কিছু প্রশ্ন আছে। তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা। হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি? এটা একটু কেউ কমেন্ট করে জানাও তো। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি? অনলাইনে আচ্ছা বলো, তোমরা বলো। H2S, তাই তো? সব থেকে বেশি মিথেন আছে কোন গ্যাস ক্ষেত্রে? রশিদপুর গ্যাস ক্ষেত্রে। গুড। আচ্ছা আর বলো তো ইউরিয়া সার তৈরিতে কত পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি আমরা? ইউরিয়া সার তৈরিতে 10%। গুড। ইউরিয়া সার তৈরিতে কত পার্সেন্ট? 10%। ওকে। আচ্ছা তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে আমাদের আর কিছু পড়া লাগবে না। এখন আমরা যাবো বাংলাদেশের কয়লা ক্ষেত্র। হ্যাঁ
আচ্ছা, একজন রিপ্লাই দিছে তুমি মনে হয় আপু H2S লিখতে যে H2O লিখে ফেলছো। আচ্ছা সমস্যা নাই, ওটা H2S হবে অ্যান্সারটা। কী হবে অ্যান্সার? H2S। আচ্ছা এখন আসি বাংলাদেশের কয়লা ক্ষেত্র। বাংলাদেশের কয়লা ক্ষেত্র, কয়লা ক্ষেত্র। কয়লাকে বলা হয় জীবাশ্ম বলা হয়। কয়লাকে কি বলা হয়? জীবাশ্ম। কেন জীবাশ্ম বলা হয়? গাছপালা উদ্ভিদ যেগুলা সেগুলা মাটির নিচে হ্যাঁ চাপা পড়ে কয়লা তৈরি হয়, এই জন্য এদেরকে কি বলা হয়? জীবাশ্ম বলা হয়। জীবাশ্ম বলা হয়, বুঝা গেছে? তাহলে কয়লাকে কি বলা হয়? জীবাশ্ম বলা হয়। কয়লাকে বলা হয় কি বলা হয়? জীবাশ্ম। এটা একটু মাথায় রাখবো, পরীক্ষাতে আসতে পারে। নিচের কোনটি? জীবাশ্ম। এখন আমরা তো জানি 4 ধরনের কয়লা পাওয়া যায়। কয় ধরনের কয়লা? 4 ধরনের। কি কি কয়লা কেউ কি বলতে পারবা? কি কি কয়লা পাওয়া যায়? পিট কয়লা নাম শুনছো? পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। তাহলে আমরা একটু লিখি কি কি কয়লা পাওয়া যায়। পিট কয়লা, লিগনাইট কয়লা, কি বললাম? পিট কয়লা, লিগনাইট কয়লা, তারপর হচ্ছে বিটুমিনাস, তারপর হচ্ছে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট, অ্যানথ্রাসাইট। তাহলে কি কি বললাম? পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট। পিট কয়লাকে তুমি যদি চাপ আর তাপ দাও তাহলে সেটা লিগনাইটে পরিণত হয়। লিগনাইটকে চাপ তাপ দিলে বিটুমিনাস, বিটুমিনাসকে চাপ তাপ দিলে কী হবে বলো তো? অ্যানথ্রাসাইটে পরিণত হবে। তাহলে তুমি সিরিয়ালটা একটু মাথায় রাখো যে পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। এখান থেকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে নিচের কোনটি নিম্নমানের। আমাকে অ্যান্সারটা তো নিচে কোনটি নিম্নমানের? হ্যাঁ, পিট কয়লা। পিট কয়লা হচ্ছে নিম্নমানের, এতে পানির পরিমাণ সব থেকে বেশি থাকে। আমার কথা কি বুঝছো? যে কয়লা নিম্নমানের সেখানে পানি অনেক বেশি থাকবে, ফিক্সড কার্বন কম থাকবে, কার্বন কম থাকবে। উচ্চমানের কয়লা কোনটা বলো তো? অ্যানথ্রাসাইট। তাহলে এটা হচ্ছে কি? উচ্চমানের কয়লা। তাহলে এর ক্ষেত্রে কি পানি বেশি থাকবে নাকি কম থাকবে? পানি কম থাকবে কিন্তু কার্বন অনেক অনেক বেশি থাকবে। আচ্ছা, তাহলে পিট কয়লা আছে নিম্নমানের আর অ্যানথ্রাসাইট আছে উচ্চমানের, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন আসি, দেখো কোনটি বাদামি বর্ণের, পরীক্ষাতে আসে নিচের কোনটি বাদামি বর্ণের। তাহলে দেখো লিগনাইট আছে তোমার বাদামি বর্ণের, লিগনাইট বাদামি বর্ণের, লিগনাইট বাদামি বর্ণের। আর বিটুমিনাস হচ্ছে কালো নরম। বিটুমিনাসের ক্ষেত্রে কি মনে রাখবা? কালো নরম। বিটুমিনাসের ক্ষেত্রে তুমি কি মনে রাখবা? কালো নরম। আর কোনটি শক্ত কয়লা? অ্যানথ্রাসাইট। কোনটি শক্ত কয়লা? অ্যানথ্রাসাইট। কোনটি শক্ত কয়লা? অ্যানথ্রাসাইট। তাহলে লিগনাইট বাদামি বর্ণের, লিগনাইট বাদামি বর্ণের, বিটুমিনাস কালো নরম, অ্যানথ্রাসাইট শক্ত। অ্যানথ্রাসাইট শক্ত, লিগনাইট বাদামি, বিটুমিনাস কালো নরম, অ্যানথ্রাসাইট শক্ত। আমরা পিটকে চাপ তাপ দিলে লিগনাইট, লিগনাইটকে চাপ তাপ দিলে বিটুমিনাস, বিটুমিনাসকে চাপ তাপ দিলে অ্যানথ্রাসাইট। উন্নত মানের অ্যানথ্রাসাইট, নিম্নমানের পিট। কোনটি বাদামি বর্ণের? লিগনাইট। কোনটি কালো নরম? বিটুমিনাস। কোনটি শক্ত? অ্যানথ্রাসাইট। কোনটি শক্ত? অ্যানথ্রাসাইট। পারা যাবে এতটুকু? এখন আসি, দেখো তোমরা BTU এককের নাম শুনছো? ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল ইউনিট, BTU। এটাকে আমরা কি বলবো? ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 পাউন্ড কয়লাকে তাপ দিলে যে পরিমাণ শক্তি পাবো তাকে আমরা কি বলবো? BTU। 1 পাউন্ড কয়লাকে, 1 পাউন্ড কয়লাকে তাপ দিলে, 1 পাউন্ড কয়লাকে, 1 পাউন্ড কয়লাকে তাপ দিলে, 1 পাউন্ড কয়লাকে তাপ দিলে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে আমরা বলবো BTU, ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল ইউনিট মাথায় রাখবে। তাহলে 1 পাউন্ড কয়লাকে তাপ দিলে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে আমরা কি বলবো? BTU। এখান থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে, তাহলে বুঝতে পারতেছে কতটা গুরুত্বপূর্ণ। যেমন বড় পুকুরিয়া কয়লা খনির ক্যালোরিফিক মান কত বলতে পারবা কেউ? বড় পুকুরিয়া, এটা কিন্তু ম্যাট প্রশ্ন। বড় পুকুরিয়া কয়লা খনির ক্যালোরিফিক মান, ক্যালোরিফিক মান 11,040, 11,040।
11,040 BTU পার পাউন্ড। তাহলে বড় পুকুরিয়া কয়লা খনির ক্যালোরিফিক মান কত? 11,040। আর অ্যান্থ্রাসাইটের ক্ষেত্রে কত? এটাও পরীক্ষাতে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। অ্যান্থ্রাসাইটের ক্ষেত্রে কত? অ্যান্থ্রাসাইটের ক্ষেত্রে মান কত? 14,500 থেকে 15,500। 14,500 থেকে 15,500 BTU, ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড। ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড। আমার কথা কি বোঝা গেছে? কঠিন লাগতেছে নাকি? দেখো এই সংখ্যাগুলো তোমরা বলতে পারো ভাই মেডিকেলে তো সংখ্যা খুব কম আসে, কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু সংখ্যা আসে। আমার কথা কি বোঝা গেছে? আর তোমরা তো ডাক্তার হবা, ডাক্তার হইতে গেলে কি ওষুধের ডোজ অনেক কিছু মনে রাখা লাগবে না? তাহলে এগুলোর জন্য এই সংখ্যা লাগবে না? তাহলে এই সংখ্যাগুলো তোমাদের অবশ্যই লাগবে। এখন আসি বাংলাদেশে কয়লার মান ও ব্যবহার করবো আমরা। এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে মনে হয়। বাংলাদেশে কয়লার মান ও বাংলাদেশের কয়লার ব্যবহার। সবাই কি বুঝতে পারতেছো? তাহলে বাংলাদেশে কয়লার মান ও ব্যবহার। বাংলাদেশে কয়লার মান ও ব্যবহার আমরা একসাথে পড়ব। বাংলাদেশে কয়লার মান ও ব্যবহার। এটার জন্য একটু শর্টকাট লিখে পারো, আবুলের পিঠ। আবুলের পিঠ। আবুলের পিঠ। আবুলের পিঠ। আদে কি বলো তো? অ্যান্থ্রাসাইট। আ দিয়ে অ্যান্থ্রাসাইট। আদে কি হবে? অ্যান্থ্রাসাইট। বুদে কি বলো তো? বিটুমিনাস। আর লে দিয়ে কি হবে বলো তো? লিগনাইট। আর একটা হচ্ছে পিট কয়লা। পিট কয়লা। আমার কথা বুঝছো এতটুকু? এখন আসি এদের মধ্যে সব থেকে নিম্নমানের পিট কয়লা, সব থেকে উচ্চমানের অ্যান্থ্রাসাইট। তাইলে তুমি বুঝতেই পারতেছো পানি কম কোথায়? অ্যান্থ্রাসাইটে। পানি বেশি কোথায়? পিট কয়লায়। তাইলে আমরা প্রথমে লিখি পানির পরিমাণ। পানি বেশি কোথায়? পিট কয়লায়। পিট কয়লায় পানির পরিমাণ হচ্ছে 80%। পিট কয়লায় পানির পরিমাণ কত পার্সেন্ট? 80%। পিট কয়লায় পানির পরিমাণ কত পার্সেন্ট? 80। লিগনাইটে তার অর্ধেক, তাহলে কত পার্সেন্ট হবে? 40। লিগনাইটের ক্ষেত্রে কী হবে? তার অর্ধেক। তাইলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, যদি মনে রাখতে পারো ভালো, না রাখতে পারলেও সমস্যা নাই। তুমি জাস্ট এতটুকু তো মাথায় থাকবে যে কোনটা উন্নত মানের কোনটা নিম্নমানের, কেন, এটা তো সত্য মিথ্যায় আসতে পারে। আমার কথা বুঝছো? এবার আসি ফিক্সড কার্বন কোথায় বেশি বলো তো? অ্যান্থ্রাসাইট। এটার ক্ষেত্রে হবে 86%। কত পার্সেন্ট? 86%। আর বিটুমিনাসের ক্ষেত্রে হচ্ছে 44%। দেখো কাছাকাছি না? 43 দুগুণ 86 আর 1 44%। মনে থাকবে কত পার্সেন্ট? 44%। অন্তত এই দুইটা করে মান পড়ে রাখো, খুব বেশি ক্ষতি নাই। ওকে? দেখো দেখা যাচ্ছে? পারা যাবে? আচ্ছা, এখন এদের ব্যবহার আসি। তুমি আমাকে অ্যান্সার দিবা, ধাতু নিষ্কাশনে তুমি কোন কয়লা ব্যবহার করবা? অ্যান্থ্রাসাইট। ধাতু নিষ্কাশনে তুমি কোন কয়লা ব্যবহার করবা? অ্যান্থ্রাসাইট। তাহলে এটা একটু লেখো, ধাতব নিষ্কাশনে তুমি কোন কয়লা ব্যবহার করবা? অ্যান্থ্রাসাইট। ধাতব নিষ্কাশনে তুমি কোন কয়লা ব্যবহার করবা? অ্যান্থ্রাসাইট। তারপরে যখন রেল চালু হয়েছিল, জানো তো রেল চালু হয়েছিল, তখন রেল চলতো কিন্তু কয়লা দিয়ে। ওই কয়লা কি কয়লা ছিল বলো তো? পিট কয়লা ছিল। ওই কয়লার মধ্যে তোমার তরল কয়লা ছিল, বোঝা গেছে? তরল, পানির পরিমাণ বেশি ছিল। তাইলে রেলওয়েতে আমরা কোন কয়লা ব্যবহার করবো বলো তো? রেলওয়েতে পিট কয়লা ব্যবহার করবো। রেলওয়েতে আমরা কোন কয়লা ব্যবহার করবো? পিট কয়লা। তাহলে ধাতব নিষ্কাশনে আমরা অ্যান্থ্রাসাইট, আর পিট কয়লা আমরা কোথায় ব্যবহার করতেছি? রেলওয়েতে। আর পিট কয়লা কি আমরা তোমার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করব? পিট কয়লা না। তাহলে বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করব এই প্রথম তিনটা, মানে লিগনাইট থেকে শুরু করে অ্যান্থ্রাসাইট, এই পর্যন্ত আমরা কিসে ব্যবহার করব? বিদ্যুৎ উৎপাদনে। তাহলে পরীক্ষাতে এটাও আসতে পারে যে বিদ্যুৎ উৎপাদনে কোন কয়লা ব্যবহার করা হয় না? পিট কয়লা। বিদ্যুৎ উৎপাদনে কোন কয়লা ব্যবহার করা হয় না? পিট কয়লা। বিদ্যুৎ উৎপাদনে কোন কয়লা ব্যবহার করা হয় না? পিট কয়লা। আর লিগনাইট আর পিট কয়লার ক্ষেত্রে লিখে রাখো বয়লারের জ্বালানি রূপে।
বয়লারের জ্বালানি রূপে, বয়লারের জ্বালানি রূপে। লিগনাইট আর পিট বয়লারের জ্বালানি রূপে। বুঝতে পারতেছো সবাই? কঠিন লাগতেছে? এই অধ্যায় কিন্তু একটু খুব পড়তে গেলে যখন আমি যখন পড়তে গেছিলাম তখন প্রথমবার, তখন কিন্তু খুব বিরক্ত লাগতেছিল। এত মান, এত সংখ্যা কিভাবে মনে রাখবো? প্রথমে একটু ভয় পাইছিলাম, কিন্তু পরে যায় যখন একটু মেডিকেলে কি প্রশ্ন আসছে ওই জিনিসগুলো যখন দেখছি, তোমরা যে কোনো অধ্যায় পড়ার আগে অন্তত ওই অধ্যায়ে কি মেডিকেলে আসছে ওইগুলো একটু দেখে নিবা, তাহলে তোমার পড়তে অনেকটা ইজি হবে। কারণ তুমি অনেকগুলো চ্যাপ্টার, 6টা বই, তারপরে জিকে, ইংলিশ, এত কিছু মাথায় রাখা কিন্তু অনেক কঠিন। সো এই দিক থেকে তোমরা কি পড়বা, মেডিকেলে চান্স না পাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আছে তোমার কি পড়া লাগবে আর কি পড়া লাগবে না, এটা তোমার এটা বুঝতে পারা। আচ্ছা, তাইলে এখন আসি আমরা কয়লার মান নির্ধারক সূচক। কয়লার মান নির্ধারক সূচক দেখো, কয়লার মান নির্ধারক সূচক, কয়লার মান নির্ধারক সূচক, কয়লার মান নির্ধারক সূচক। আর কি সূচক আছে নির্ধারক সূচক? তোমরা কিছু সূচক অলরেডি জেনে গেছো, যেমন কার্বন, তাই তো? আচ্ছা, কি সূচক আছে লেখো। ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিইউ। যে কয়লার বিটিইউ এর মান বেশি সেই কয়লা বেশি শক্তি সম্পন্ন, তাই তো? তারপরে লেখা হচ্ছে তোমার কার্বন, তারপরে সালফার, কার্বন, সালফার। তাহলে কি বললাম? ব্রিটিশ থার্মাল ইউনিট, কার্বন, সালফার। জলীয় বাষ্প, জলীয় বাষ্প। তারপরে আছে উদায়ী বস্তু, উদায়ী বস্তু। আর আছে ছাই, আর কি? ছাই। তাহলে কি বললাম? ব্রিটিশ থার্মাল ইউনিট, কার্বন, সালফার, জলীয় বাষ্প, উদায়ী বস্তু, ছাই। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? বিসিএস বাষ্প উড়ে ছাই, বিসিএস বাষ্প উড়ে ছাই। দেখা যাচ্ছে এই সাইড থেকে, বিসিএস বাষ্প উড়ে ছাই। বি দিয়ে কি? ব্রিটিশ থার্মাল ইউনিট। সি দিয়ে কার্বন। এসে কি? সালফার। বাষ্প দিয়ে কি? জলীয় বাষ্প। উড়ে উদয় বস্তু। ছাই দিয়ে ছাই। নামগুলো তো তোমরা আশা করি পারবা। ঝামেলা আসছে প্রশ্ন আসবে কোনটি সত্য নয় মিথ্যা নয় দিয়ে দেয়, যে কোনটি কয়লার ক্যালোরিফিক মান বৃদ্ধি করে, কোনটি কয়লার ক্যালোরিফিক মান কমায়। মানে সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমাদের পড়তে হবে। তুমি বলো তো, ব্রিটিশ থার্মাল ইউনিট যদি বেশি হয় কয়লার, তার ক্যালোরিফিক মান বেশি, কম হলে তার ক্যালোরিফিক মান কম, তাহলে কি এটা সমানুপাতিক সম্পর্ক না? কার্বনের পরিমাণ বেশি হলে তার ক্যালোরিফিক মান বেশি নাকি কম? বেশি। কম হলে কম, তাহলে এটাও কি সম্পর্ক? সমানুপাতিক। সালফার, ওই যে একটু আগে পড়াইছি না, H2S, এইটা আছে তোমার পচা ডিমের গন্ধযুক্ত। এটা যদি বেশি থাকে ক্যালোরিফিক মান বেশি হবে নাকি কম হবে? কম হবে। আর কম থাকলে বেশি হবে। তাহলে এটা কি সম্পর্ক বলো তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আপু বুঝতে পারতেছ? আচ্ছা, উদায়ী বস্তু আর ছাই এর ক্ষেত্রে কি হয় বলো তো? উদায়ী বস্তু আর ছাই এই দুইটার ক্ষেত্রেও ব্যস্তানুপাতিক সম্পর্ক। উদায়ী বস্তু আর ছাই এই দুইটার ক্ষেত্রে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। যদি কোনো জ্বালানির ছাই বেশি হয় তাহলে তার কি জ্বালানির মান কম না? বুঝা গেছে? আর দেখো পেট্রোল, এদের কিন্তু জ্বালানি মান অনেক বেশি, এদের কি ছাই হয়? ছাই হয় না। তাহলে ছাই আর উদায়ী বস্তুর ক্ষেত্রে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। জলীয় বাষ্প, এটা একটু বোঝার জিনিস, খেয়াল করো। এখানে আছে তুমি কয়লা দিয়ে কিছুকে জ্বালাচ্ছ, বুঝা গেছে? কয়লা দিয়ে, এবং এই কয়লাতে তোমার কি? এই কয়লাতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, বুঝা গেছে? তাইলে তুমি যখন এখানে তাপ দিচ্ছ তখন এখানে একটা জলীয় বাষ্পের লেয়ার হবে না? জলীয় বাষ্পের একটা লেয়ার তৈরি হবে না? যখন তুমি কয়লাতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে তখন তো ওই জলীয় বাষ্পটাও তো তোমার তাপের সাথে উপরে উঠে যাবে, তাই তো? তখন এখানে একটা লেয়ার তৈরি হবে না? তুমি জানো যে আমরা যখন তাপ দিই অনেক তাপ কি অপচয় হয়, তাই তো? অপচয় হয় না? সাইড দিয়ে তোমার অপচয় হয়ে যায়। এখন জলীয় বাষ্পের যখন একটা আস্তরণ তৈরি হবে,
তখন ওই তাপ কি আর বাইরে অপচয় হতে পারবে? তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে ক্যালোরিফিক মান বেশি। কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই জিনিসগুলো তোমার জানতেই হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা বলো তো বাংলাদেশে কয়লা খনি আছে কয়টা? গ্যাস ক্ষেত্র 27টা, কয়লা খনি 5টা। বাংলাদেশে কয়লা খনি কয়টা? 5টা। বাংলাদেশে কয়লা খনি কয়টা? 5টা। গ্যাস ক্ষেত্র 27টা। দেখছি একটু আগেই পড়ে আসছিলাম, এখনই যখন জিজ্ঞেস করলাম তোমরা 27-এ চলে গেছো। তাহলে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র 27টা আর কয়লা খনি 5টা। এই কোন কয়লা খনির ক্যালোরিফিক মান সব থেকে বেশি? দিঘিপাড়া কয়লা খনি। তাহলে কোন কয়লা খনির ক্যালোরিফিক মান সব থেকে বেশি? দিঘিপাড়া। আমি যে লাইনগুলো বলতেছি এই লাইনগুলাই খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। অনেক কিছু পড়ার দরকার নেই, যা যা বলতেছি এগুলাই পড়ো। তাহলে কোন কয়লা খনির ক্যালোরিফিক মান সব থেকে বেশি? দিঘিপাড়া। কোন কয়লার খনির ক্যালোরিফিক মান সব থেকে বেশি? দিঘিপাড়া কয়লা খনি। দিঘিপাড়া কয়লা খনি। ওকে, আচ্ছা তাহলে পারা যাবে তো এতটুকু। এখন আসি তোমার বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন জ্বালানি। বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন জ্বালানি, দেখো একটা টপিকস আছে তোমাদের বইয়ে, টপিকস আছে বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি। বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি, কি কি আছে অন্তত নামগুলো পড়তে হবে। বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি কি কি আছে? কোল গ্যাস। কি কি আছে? কোল গ্যাস, মিথেন গ্যাস, মিথেন গ্যাস। তারপরে ওয়াটার গ্যাস, তারপরে আছে তোমার সংশ্লেষ গ্যাস আর আছে তোমার প্রডিউসার গ্যাস। সংশ্লেষ গ্যাস আর প্রডিউসার গ্যাস। তাহলে বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি কি কি আছে? কোল গ্যাস, মিথেন গ্যাস, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। এদের প্রত্যেকের কাজ করতে হবে, প্রত্যেকটার কাজ করতে হবে। কারণ কাজগুলো আমি একটু সহজ করে দিচ্ছি, ঠিক আছে? কাজগুলো আমি সহজ করে দিচ্ছি। তাহলে কি কি আছে? কোল গ্যাস, মিথেন গ্যাস, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। লেখো কোকো ওয়াশ সমান যাবি। কোকো ওয়াশ সমান কি লিখবা? যাবি। লিখছো? কোকো ওয়াশ সমান কি লিখবা? যাবি। কোকো ওয়াশ সমান কি লিখবা? যাবি। তাহলে কো দিয়ে লেখো কোক, সরি কো দিয়ে লিখবা আছে তোমার কোল গ্যাস। এখানে কয়টা লিখছি? আচ্ছা কোল গ্যাস লিখছো? কো দিয়ে লিখবা কোল গ্যাস, আর কো দিয়ে লিখবা আছে তোমার কোক কার্বন, আর তোমার ও দিয়ে আছে তোমার ওয়াটার গ্যাস। ও দিয়ে কি গ্যাস? ওয়াটার গ্যাস। আর স দিয়ে সংশ্লেষ গ্যাস। এই চারটার কাজ সেম, বুঝছো? সংশ্লেষ গ্যাস। তাহলে কোল গ্যাস, কোক গ্যাস, বুঝছো? কোক কার্বন, ওয়াটার, সংশ্লেষ, এদের কাজ সেম। কি কাজ সেম? যাবি দিয়ে কি বলো তো? জ্বালানি। যা দিয়ে জ্বালানি। আমি ভাবলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলবা, তাহলে যা দিয়ে কি? জ্বালানি। আর বি দিয়ে কি? বিজারক। বিদ্যুৎ না, বিজারক। বি দিয়ে কি? বিজারক। বি দিয়ে হচ্ছে বিজারক, বি দিয়ে বিজারক। তাহলে কোকো ওয়াশ, কোল, কোক, ওয়াটার, সংশ্লেষ। কাজ কি? জ্বালানি আর বিজারক। তাহলে তোমার বইয়ে দেখবো অনেক বড় একটা পেজ আছে এবং এই পড়তে গেলে খুব বিরক্ত লাগে। তাহলে ক্লিয়ার পারা যাবে না? কোকো ওয়াশ সমান যাবি। তাহলে কোল, কোক, ওয়াটার, সংশ্লেষ, জ্বালানি, বিজারক। আচ্ছা, ওয়াটার আর সংশ্লেষণের দুটো আবার সেম কাজ আছে, আলাদা কাজ আছে। সেটা হচ্ছে মিথানল উৎপাদন। কি লিখবা? মিথানল উৎপাদন। ওয়াটার আর সংশ্লেষ গ্যাসের আলাদা কি কাজ? মিথানল উৎপাদন। ক্লিয়ার আছে এতটুকু? আচ্ছা, এবার তোমরা কি স্টার জলসা দেখো না স্টার জলসা? আচ্ছা দেখো, তাহলে লেখো প্রডিউসার মিথেন সমান লেখো জলসা।
মিথেন সমান সমান তুমি কি লিখবা? মিথেন সমান সমান জলসা। মিথেন সমান সমান কি লিখবা? জলসা। মিথেন সমান সমান কি লিখবা? জলসা। মিথেন সমান সমান কি লিখবা? জলসা। জ দিয়ে জ্বালানি, জ দিয়ে কি? জ্বালানি, জ্বালানি। আর সা দিয়ে আছে সার, সা দিয়ে সার। কোন সার বলো তো? ইউরিয়া সার। তাইলে ইউরিয়া সার তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? মিথেন। তাহলে জ দিয়ে জ্বালানি আর সা দিয়ে সার, সা দিয়ে সার। জ দিয়ে জ্বালানি, সা দিয়ে সার। বুঝাইতে পারতেছি? জ দিয়ে জ্বালানি, স দিয়ে সার। এরপরে প্রডিউসার, প্রডিউসার, প্রডিউসার সমান সমান লেখো উবার। প্রডিউসার সমান সমান কি লিখবা? উবার। প্রডিউসার উবার, প্রডিউসার উবার। উবার, পাঠাও, নাম শোনো না এগুলা? তাহলে প্রডিউসার সমান সমান কি লিখবা? উবার। রসদে পড়বা উত্তপ্ত, উত্তপ্ত। তারপরে বারে আসছে বিজারক, বিজারক। উত্তপ্ত চুল্লিতে ব্যবহার করা হয় প্রডিউসার গ্যাস। কোথায় ব্যবহার করা হয়? উত্তপ্ত চুল্লিতে। উত্তপ্ত চুল্লিতে কোনটা ব্যবহার করা হয়? প্রডিউসার গ্যাস ব্যবহার করা হয়। আর বিজারক রূপে ব্যবহার করা হয় প্রডিউসার গ্যাস। আর কিসে ব্যবহার করা হয়? বিজারক রূপে। তাইলে আমাদের এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে মনে হয়। কোকো ওয়াশ সমান সমান জাবি। কোল, কোক, ওয়াটার, সংশ্লেষ জ্বালানি হিসেবে, বিজারক হিসেবে। ওয়াটার আর সংশ্লেষ গ্যাস আমরা কি হিসেবে ব্যবহার করব? মিথানল তৈরিতে। মিথেন সমান সমান কি? জলসা, জ্বালানি, সার। আর প্রডিউসার সমান সমান কি? উবার। উত্তপ্ত চুল্লি আর বিজারক, উত্তপ্ত চুল্লি আর বিজারক, উত্তপ্ত চুল্লি আর বিজারক। বুঝাইতে পারছি? এখন আর একটা জিনিস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর প্রডিউসার গ্যাস। এটা আমাদেরকে একটু জানতে হবে, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর প্রডিউসার গ্যাস। তাহলে আমি এগুলো সব ক্লিন করে দিলাম। এর মধ্যে কোনটা ব্লু গ্যাস বলো তো? কোনটা ব্লু গ্যাস? ওয়াটার গ্যাস। কেন ওয়াটার গ্যাস ব্লু গ্যাস? তাহলে পরীক্ষাতে কিন্তু এটাও আসতে পারে যে কোনটা ব্লু গ্যাস, কোনটা ব্লু গ্যাস। তাহলে কী হবে? ওয়াটার গ্যাস। কোনটা ব্লু গ্যাস? ওয়াটার গ্যাস। কারণ ওয়াটার গ্যাসের মধ্যে যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন আছে নীল শিখা সহ জলে। পরীক্ষাতে আসতে পারে যে ওয়াটার গ্যাসের কোনটি জলে? হাইড্রোজেন নীল শিখা সহ জলে। হাইড্রোজেন নীল শিখা সহ জলে, এই জন্য এটাকে আমরা কি বলবো? ওয়াটার গ্যাসকে বলবো ব্লু গ্যাস। এখন ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। সংশ্লেষ গ্যাসের সংকেত কার্বন মনোক্সাইড প্লাস কয় অণু হাইড্রোজেন বলো তো? 3 অণু হাইড্রোজেন। কয় অণু হাইড্রোজেন? 3 অণু হাইড্রোজেন। তাহলে ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, সংশ্লেষ গ্যাস কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন। আর প্রডিউসার গ্যাস, প্রডিউসার গ্যাসের ক্ষেত্রে কী হবে বলো তো? কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, মানে 2 অণু কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন। তুমি এইভাবে একটু সিরিয়ালি মনে রাখতে পারো, 1 1 1 3 2 1, 1 1 1 3 2 1 মনে থাকবে। 11 13 21 সিরিয়াল একটু মাথায় রাখবে, 11 13 21, নাহলে কিন্তু ওলট পালট হয়ে যাবে। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন, 2 অণু কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন। ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর কি বললাম? প্রডিউসার গ্যাস। ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর প্রডিউসার গ্যাস। 1 1 1 3 2 1, 1 1 1 3 2 1, 1 1 1 3 2 1। ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাসের ক্ষেত্রে জাস্ট নাইট্রোজেন, হাইড্রোজেনের পরিবর্তে কী হবে? নাইট্রোজেন। ওকে, তাহলে তোমাদের এই জায়গাটাও তোমার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আসি ফিশার ট্রফ পদ্ধতিতে কী তৈরি করা হয় এটা জানতে হবে। ফিশার ট্রফ পদ্ধতিতে কী তৈরি করা হয়? দেখো আমাদের তাহলে এই জিনিসগুলো শেষ হয়ে গেছে। দেখো ফিশার ট্রফ পদ্ধতি, ফিশার ট্রফ পদ্ধতি লেখো। ফিশার ট্রফ পদ্ধতি, ফিশার ট্রফ পদ্ধতিতে কী তৈরি করা হয়? উচ্চতর অ্যালকেন। পরীক্ষাতে আসবে নিচে কোন পদ্ধতিতে উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়? কী হবে? ফিশার ট্রফস। নিচের কোন পদ্ধতিতে উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়? ফিশার ট্রফস। উচ্চতর অ্যালকেন তৈরি করা হয় ফিশার ট্রফস। নিচের কোন পদ্ধতিতে উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়? ফিশার ট্রফস। মনে থাকবে কোন পদ্ধতিতে উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়? ফিশার ট্রফস। এর ক্ষেত্রে দেখো নামধারী বিক্রিয়া, তাহলে তাপমাত্রা, চাপ, প্রভাবক অবশ্যই লাগবে।
নামধারী বিক্রিয়া কিন্তু, বোঝা গেছে? তাহলে ফিশার ট্রপস পদ্ধতিতে কী তৈরি করা হয়? উচ্চতর অ্যালকেন। এর তাপমাত্রা হচ্ছে কত বলো তো? 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ হচ্ছে তোমার, চাপ হচ্ছে 5 থেকে 10, 5 থেকে 10, আর প্রভাবক হচ্ছে কোবাল্ট। প্রভাবক কোনটা? কোবাল্ট। তাহলে তাপমাত্রা 200, চাপ 5 থেকে 10, প্রভাবক কোবাল্ট। তাহলে ফিশার ট্রপস পদ্ধতিতে কী তৈরি করা হয়? উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন, তাপমাত্রা 200, চাপ 5 থেকে 10, আর প্রভাবক কী হবে? কোবাল্ট। প্রভাবক কী হবে? কোবাল্ট। ওকে, এর বাইরে তোমাদের ওই যে দেখবা বইয়ের চিনি শিল্প আছে, আরও অনেকগুলো শিল্প আছে না, কোনটা কোথায় অবস্থিত, এগুলো পড়ার দরকার নেই। এগুলো আজ পর্যন্ত কখনো মেডিকেলে আসে নাই, বোঝা গেছে? ওই যে চিনি শিল্প আরও কিছু কিছু আসছে, বোঝা গেছে? এগুলো লাগবে না, সহজ হিসাবে ওগুলো কেটে দাও। ওগুলো তোমার পড়ে শুধু শুধু ব্রেন নষ্ট করে লাভ নাই, বোঝা গেছে? দেখবা 2-3 পেজের মধ্যে তোমার অনেকগুলো নাম দিয়া, বোঝা গেছে? অনেকগুলো জায়গার নাম দিয়ে, প্লেসের নাম দিয়ে। এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে যে সিমেন্ট শিল্প আছে, তারপরে তোমার কাগজ শিল্প আছে, বোঝা গেছে? সিমেন্ট শিল্প, সিরামিক শিল্প, এদের প্রত্যেকের এখান থেকে কী কী পড়তে হবে, কী কী দিয়ে তৈরি করা হয়, প্রক্রিয়া, উপাদান, প্রক্রিয়া, ব্যবহার, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। মানে লাস্টের ওই পার্ট থেকে, বোঝা গেছে? লাস্টের ওই পার্ট থেকে ওইগুলো গুরুত্বপূর্ণ, বাট তোমার এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ না। সো এই জিনিসগুলো তোমাদের পড়ে শুধু শুধু মাথায় নষ্ট করা কোনো লাভ দরকারই নেই। তুমি প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা। এখন আমরা পড়বো এলপিজি। এলপিজি, এলপিজি, এলপিজির ফুল মিনিং কি জানো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি, এলপিজির ফুল মিনিং কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এলপিজিতে কি ব্যবহার, এলপিজি কি কি দিয়ে গঠিত বলো তো? প্রোপেন, বিউটেন। তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টারে আছে বিপি 75-25, বিউটেন 75%, প্রোপেন 25%, বুঝা গেছে? বাট এখানে আরও কিছু জিনিস আছে যেটা তোমাদের লাগবে। সাপোজ ওখান থেকে না হয় এখান থেকেও প্রশ্ন হতে পারে, তাহলে তুমি এখানে একটু লিখে রাখো যে কী কী দিয়ে গঠিত। কী কী দিয়ে গঠিত লেখো তোমার। 3 আর 4, 3 আর 4 কার্বন বিশিষ্ট যৌগ। 3-এর মধ্যে কি আছে তুমি জানো? 3-এর মধ্যে কি আছে তোমার? প্রোপেন আছে। 3-এ কি আছে? প্রোপেন। 3-এ কি আছে? প্রোপেন আছে। 4-এ কি? বিউটেন। এইখানে লেখো এন বিউটেন, এন বিউটেন, এন বিউটেন, আইসোবিউটেন, এন বিউটেন, আইসোবিউটেন, আর হচ্ছে তোমার বিউটিন, বিউটিন, এন বিউটেন, আইসোবিউটেন আর বিউটিন, এন বিউটেন, আইসোবিউটেন আর বিউটিন, এন বিউটেন, এন বিউটেন, আইসোবিউটেন আর বিউটিন। লেখা হয়েছে এন বিউটেন, আইসোবিউটেন আর বিউটিন, এন বিউটেন, আইসোবিউটেন আর বিউটিন। পরীক্ষাতে আসতে পারে এলপিজি কোনটা দিয়ে গঠিত হয় না, আসতে পারে না প্রশ্ন। তাহলে প্রোপেন, এন বিউটেন, আইসোবিউটেন আর বিউটিন। ওকে, এখন এলপিজির ক্ষেত্রে মাথায় রাখবা সব না, সব না, এটা গন্ধহীন গ্যাস, গন্ধ নাই এর, বুঝা গেছে? এটা কি গ্যাস? গন্ধহীন, গন্ধহীন, গন্ধহীন। এটা হচ্ছে তোমার নিম্ন আণবিক ভর। এটার ক্ষেত্রে কী হবে? নিম্ন আণবিক ভর, নিম্ন আণবিক ভর। তাহলে গন্ধহীন, নিম্ন আণবিক ভর, সব না দিয়ে বলছি কিন্তু, দেখছো? গন্ধহীন উচ্চ আণবিক ভর হবে না, নিম্ন আণবিক ভর। আর কি বলবা এখান থেকে? এর বিষক্রিয়া নেই। এর কি নাই? বিষক্রিয়া নাই, বিষক্রিয়া নেই। তাইলে এটা গন্ধহীন, নিম্ন আণবিক ভর, আর কি নাই? বিষক্রিয়া নেই। তবে এটা শ্বাসক্রিয়া বন্ধ করে দিতে পারে। এটা কি বন্ধ করে দিতে পারে? শ্বাসক্রিয়া বন্ধ করতে পারে। তবে শ্বাসক্রিয়া বন্ধ করে দিতে পারে, শ্বাসক্রিয়া বন্ধ করে দিতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার গন্ধহীন, নিম্ন আণবিক ভর, বিষক্রিয়া নেই, তবে শ্বাসক্রিয়া বন্ধ করে দিতে পারে। এখন দেখো এই যে এলপিজি, এটা বাসা বাড়িতে সিলিন্ডারে ব্যবহার করা হয়, বুঝা গেছে? এখন সিলিন্ডারে যদি তোমার গন্ধ নাই, তাহলে সিলিন্ডারে যদি লিকেজ হয়, তাহলে কি কেউ টের পাবে? টের পাবে না। এই জন্য এলপিজির সাথে সিলিন্ডারে কি মিশানো হয় বলো তো? মার ক্যাপ্টেন যৌগ ব্যবহার করে। সিলিন্ডারে আমরা কি যোগ করবো এলপিজির সাথে? মার ক্যাপ্টেন যৌগ, মার ক্যাপ্টেন যৌগ ব্যবহার করবো। সিলিন্ডারে আমরা কি যৌগ যোগ করবো? মার ক্যাপ্টেন যৌগ। কি কি? এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। যৌগর নাম কি? তোমার তোমার মিথাইল মার ক্যাপ্টেন, আরেকটা আছে তোমার ইথাইল মার ক্যাপ্টেন,
মিথাইল মারক্যাপটান, আর একটা কি বললাম, ইথাইল মারক্যাপটান। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, মিথাইল মারক্যাপটান। বোঝা গেছে? তাইলে সিলিন্ডার এলপিজির সাথে আমরা কী কী যৌগ ব্যবহার করব? মারক্যাপটান যৌগ, মিথাইল মারক্যাপটান আর ইথাইল মারক্যাপটান। তোমার মিথাইল মারক্যাপটান, আর একটা কি বললাম, ইথাইল মারক্যাপটান। ওকে, বুঝতে পারছো সবাই? কষ্ট হচ্ছে নাকি বুঝতে? আমি কি খুব আস্তে পড়াচ্ছি নাকি খুব জোরে পড়াচ্ছি, দ্রুত পড়াচ্ছি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন বলো তো এলপিজির ক্যালোরিফিক মান কত? আচ্ছা, তোমাদের এর আগে আমি একটা ক্যালোরিফিক মান হয়তো পড়াতে ভুলে গেছি, ওটা একটু লিখে দিচ্ছি। দেখো, পিট কয়লা, পিট কয়লার ক্যালোরিফিক মান আসছে তোমার 10,000। পিট কয়লার ক্যালোরিফিক মান কত? 10,000। পিট কয়লার পরে কি ছিল বলো তো? লিগনাইট। লিগনাইটের ক্ষেত্রে মনে রাখবো 500 যোগ করে দিবা। 500 যোগ করলে কত আসে? 10,500। আর 10,500 সাথে আরও 500 যোগ করে দাও, তাহলে কী হবে তোমার? বিটুমিনাসের ক্ষেত্রে কত হবে? 11,000। তাহলে এই তিনটা জিনিস তোমার মাথায় থাকবে। এই কিন্তু আসছে না পরীক্ষাতে, অ্যান্থারাসাইডটা আসছে 14,500 থেকে 15,500। তাহলে পিটে 10,000, এইটুকু মনে রাখো। তাহলে সব 500 যোগ করে দাও, 10,500, 11,000। আর এই পিটের 3 গুণ আসছে তোমার এলপিজি, পিটের 3 গুণ। তাহলে কত আসে? 30,000। 30,000 ঠিক না? 29,500। 29,500, 29,500 লেখা হয়েছে। 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব। 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 দেখা যাচ্ছে? 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব। ওকে, এখন আসি, তোমরা আমাকে অ্যান্সার দিবা। বাদামি বর্ণের কয়লা লিগনাইট। গুড, বাদামি বর্ণের কয়লা কোনটা? লিগনাইট। অ্যান্সার করো তো, ফিশার ট্রপ পদ্ধতিতে কি তৈরি করা হয়? উচ্চতর অ্যালকেন। গুড। ওয়াটার গ্যাসের অপর নাম কি? ব্লু গ্যাস। ওয়াটার গ্যাসের অপর নাম কি? ব্লু গ্যাস। আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, কোন উপাদান কয়লার জন্য ক্ষতিকর? অপশন আমি দিচ্ছি, নাইট্রোজেন, সিলিকন, সালফার, কার্বন। সালফার। বুঝতে পারতেছ? তারপরে এলপিজির ক্যালোরিফিক মান কত? এটাও মেডিকেলের প্রশ্ন। 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব। তাহলে তুমি বুঝতে পারতেছো কী কী লাগবে। আচ্ছা, এবার আসি আমরা ইউরিয়া উৎপাদনের মূলনীতি। ইউরিয়া উৎপাদনের মূলনীতি ইউরিয়া উৎপাদনের মূলনীতি লেখো। ইউরিয়া উৎপাদনের মূলনীতি। ইউরিয়া উৎপাদনের মূলনীতি। আচ্ছা, ইউরিয়া তৈরির ধাপ 3টা ধাপ। কয়টা ধাপ? 3টা। আমরা বলছি প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া তৈরি করা হয়। তাহলে প্রথমে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কী কী তৈরি করব? প্রাকৃতিক গ্যাস থেকে আমরা তৈরি করব হচ্ছে হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। তাহলে ধাপ 3টা। ইউরিয়া তৈরির ধাপ কয়টা? 3টা। প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কী তৈরি করব? হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। ইউরিয়ার সংকেত তো তোমরা জানো, NH2CO NH2। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড লাগবে। আর প্রাকৃতিক গ্যাস থেকে যে হাইড্রোজেন তৈরি করছি, এই হাইড্রোজেন আর বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট জানো কেউ? 78%। তাহলে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে কী তৈরি করা হয় বলো তো? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। তাহলে 2 নাম্বার ধাপ। আর 3 নাম্বার ধাপ, অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কী তৈরি করব? ইউরিয়া তৈরি করব। অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আমরা ইউরিয়া তৈরি করবো। তাহলে 3টা ধাপ তোমাকে মাথায় রাখতে হবে। প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড তৈরি, হাইড্রোজেন নাইট্রোজেন মিলে কী তৈরি করা হবে? অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড মিলে কী তৈরি করব? ইউরিয়া। অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড মিলে আমরা কী তৈরি করব? ইউরিয়া তৈরি করব। অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড মিলে আমরা কী তৈরি করব? ইউরিয়া। ওকে, এখন আসি প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্তকরণ। প্রথম ধাপে সব পড়া লাগবে না, একটা লাইন আছে, দেখো বইয়ে আছে। প্রাকৃতিক গ্যাস থেকে আমরা সালফার মুক্ত করব।
এখানে দুইটা প্রভাবক ব্যবহার করি প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্ত করতে, যেহেতু সালফার ক্ষতিকর, তাই তো? তাহলে প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্ত করতে আমরা দুইটা ব্যবহার করি, দুইটা প্রভাবক ব্যবহার করি। কীভাবে মনে রাখবা? কোমো দিয়ে, কোমো কোমো কো দিয়ে কি বলো তো? কোবাল্ট, আর মো দিয়ে মলিবডেনাম। তাহলে প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্তকরণে কোন প্রভাবক ব্যবহার করি? কোমো, কোবাল্ট আর মলিবডেনাম। প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্তকরণে আমরা কি ব্যবহার করব? কোবাল্ট আর মলিবডেনাম। কোবাল্ট আর কি ব্যবহার করব? মলিবডেনাম। তাহলে প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্তকরণে আমরা কি ব্যবহার করব? কোবাল্ট আর মলিবডেনাম। আচ্ছা, হয়ে গেছে এতটুকু? বুঝতে পারতেছ? আচ্ছা, এখন দেখো তোমরা আমাকে অ্যান্সার দিবে। আমরা তো প্রথম ধাপে আমরা তৈরি করে ফেললাম, তাহলে এবার অ্যামোনিয়া আর ইউরিয়া, সবাই খুব মনোযোগ দিবা, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া আর ইউরিয়া আমি দুইটা পার্থক্য আকার লিখে দেবো, এবং এখান থেকে অ্যামোনিয়া থেকেও প্রশ্ন আসছে, ইউরিয়া থেকেও প্রশ্ন আসছে। তোমরা আমাকে অ্যান্সার দিবা অ্যামোনিয়া তৈরি করা হয় কোন পদ্ধতিতে? হেবারবস। পড়ছো না? অ্যামোনিয়া তৈরি করা হয় কোন পদ্ধতিতে? হেবারবস পদ্ধতিতে। তাহলে আমরা অ্যামোনিয়া তৈরি আর ইউরিয়া তৈরি দুইটা একসাথে পড়বো। অ্যামোনিয়া তৈরি, অ্যামোনিয়া উৎপাদন আর ইউরিয়া উৎপাদন। অ্যামোনিয়া উৎপাদন আর একটা কি বললাম? ইউরিয়া উৎপাদন। অ্যামোনিয়া উৎপাদন আর ইউরিয়া উৎপাদন। অলরেডি তো তুমি অ্যান্সার দিলা, হেবারবস পদ্ধতিতে আমরা কি তৈরি করছি? অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমার বিক্রিয়াটা তো মাথায় আছে, N2H2NH3। এটাকে সমতা যদি করি আমি কি আসবে বলো তো? কি হবে বলো তো? হ্যাঁ, আচ্ছা, তাইলে অ্যামোনিয়া তৈরিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন কত অনুপাতে ব্যবহার করা হয়? 1:3। তাইলে বুঝতে পারতেছ আপু? তাইলে অ্যামোনিয়া তৈরিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন কোন অনুপাতে ব্যবহার করা হয়? 1:3। নাইট্রোজেন আর হাইড্রোজেন কত অনুপাতে ব্যবহার করা হয়? 1:3। এটাকে মুখস্থ করা লাগবে। ওকে, আচ্ছা, এখন তুমি খেয়াল করো অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করা হয় বলো তো? ইউরিয়া। ইউরিয়া তৈরি করা হয়। ইউরিয়া তৈরির আগে এটা একটা বিক্রিয়া তৈরি করে, NH2 COO NH4, অ্যামোনিয়াম কার্বামেট। এটা একটা মধ্যবর্তী যৌগ, অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট, এই অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তীতে এটা অ্যামোনিয়াম কার্বামেট শুষ্ক থাকে, এটাকে যখন তুমি আর্দ্র থাকে, এটাকে যখন তুমি শুষ্ক করবা তখন কি তৈরি হবে? ইউরিয়া তৈরি করবে। NH2CO NH2 তৈরি করা হয়। তাহলে মধ্যবর্তী যৌগ কোনটা? অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট। আচ্ছা, এইখানে লেখো 2। তাহলে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের অনুপাত কত বলো তো? 2:1। অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের অনুপাত কত? 2:1। আর নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত কত? 1:3। 1:3। ওকে, এখন আসি প্রভাবক। হেবারবস পদ্ধতিতে প্রভাবক কোনটা কেউ বলতে পারবা? আয়রন। হেবারবস পদ্ধতিতে প্রভাবক কোনটা? আয়রন। দেখো এই সহজ জিনিসগুলো ভুল করাই যাবে না। হেবারবস পদ্ধতিতে প্রভাবক কোনটা? আয়রন। প্রভাবক সহায়ক কোনটা? অ্যালুমিনিয়াম অক্সাইড। আরও অনেকগুলো আছে, পটাশিয়াম অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, আরও অনেকগুলো আছে, কিন্তু তোমার এখানে একটাই আছে, আপাতত একটাই মাথায় রাখো। তাহলে আয়রন আর কি বললাম? অ্যালুমিনিয়াম অক্সাইড। আর তাপমাত্রা 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাগুলো একটু পড়বা। আর চাপ আছে 200 ATM। ওকে, আয়রন প্রভাবক, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক সহায়ক, তাপমাত্রা 500, চাপ 200। আর এটার ক্ষেত্রে 160 কীভাবে মনে রাখবা? 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর চাপ আছে 130। একটু মাথায় রাখবা, বুঝা গেছে? 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর চাপ আছে 130। চাপ কতটুকু? 130। ঠিক আছে। এখন তোমাদের আমি খুব কমন কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমরা উদ্ভিদে মাটিতে কি কি মৌলের সার ব্যবহার করি? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, 3টা মৌলের সার ব্যবহার করি না? নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেনযুক্ত সার কি কাজ করে বলো তো? উদ্ভিদের বৃদ্ধি ঘটায় কি যুক্ত সার? নাইট্রোজেনযুক্ত সার। আর ফসফরাসযুক্ত সার কি করে বলো তো? মূলের বৃদ্ধি। তাহলে যদি উদ্ভিদের বৃদ্ধি বলা হয় নাইট্রোজেনযুক্ত সার, আর মূলের বৃদ্ধি
ফসফরাস যুক্ত সার। মূলের বৃদ্ধি কি যুক্ত সার? ফসফরাস। বলো তো পটাইতে গেলে কি লাগে? কাউকে পটাইতে গেলে কি লাগে? ফুল লাগে না? আচ্ছা, তাইলে পটাশিয়াম কি করে বলো তো? পটাশিয়াম ফুল ফলের বৃদ্ধি। পটাশিয়াম কি? ফুল ফলের বৃদ্ধি। ফুল ফলের বৃদ্ধি ঘটায় কোনটা বলো তো? পটাশিয়াম যুক্ত সার। বুঝা গেছে? তাইলে উদ্ভিদের বৃদ্ধি নাইট্রোজেন যুক্ত সার, মূলের বৃদ্ধি ফসফরাস যুক্ত সার, ফুল ফলের বৃদ্ধি পটাশিয়াম, ফুল ফলের বৃদ্ধি পটাশিয়াম। ওকে, এখন নাইট্রোজেন যুক্ত সার তো আছে, ইউরিয়া আছে, অ্যামোনিয়াম নাইট্রেট আছে। আর একটা জিনিস লিখে রাখো, ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 46%। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? 46%। আর নাইট্রোজেন যুক্ত আর একটা কী সার আছে? অ্যামোনিয়াম নাইট্রেট। তুমি এগুলো টুকটাক একটু পড়লে না পড়লে নাই। আর পটাশিয়াম যুক্ত সার কী কী আছে? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। এর মধ্যে কোনটা মিউরেট অফ পটাশ বলো তো? কেসিএল। কেসিএলটা মিউরেট অফ পটাশ। কেসিএলটা কি? মিউরেট অফ পটাশ। কেসিএলটা কি হবে? মিউরেট অফ পটাশ। ফসফরাস যুক্ত অনেকগুলো সার আছে, এর মধ্যে দুইটা সার তোমার জানতেই হবে। একটা আছে তোমার ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট, আর একটা আছে ট্রিপল সুপার ফসফেট। এই দুটা সংকেত তোমাকে পড়তে হবে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ট্রিপল সুপার ফসফেট। ডাই অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কয়টা বলো তো? দুইটা। তাহলে মুখস্থ করা লাগবে তোমার। তুমি যে সংকেতে দেখবে অ্যামোনিয়াম দুইটা আর ফসফেট আছে, এইটাই ডাই অ্যামোনিয়াম ফসফেট। সেটা কি? ডাই অ্যামোনিয়াম ফসফেটে দুইটা অ্যামোনিয়া আছে। আর ট্রিপল সুপার ফসফেট এর সংকেত অনেক ছোট, এর সংকেত অনেক ছোট। লেখা আছে ক্যালসিয়াম ফসফেট, CaH2PO4 CO ওকে, বুঝতে পারতেছো? কঠিন লাগতেছে নাকি? আচ্ছা, আমাদের মোটামুটি এই অধ্যায়ের প্রথম পার্ট শেষ। ঠিক আছে, প্রথম পার্ট শেষ। আমরা লাস্ট পার্টে, ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা লাস্ট হাফে যাচ্ছি। কারোর কোনো প্রশ্ন আছে যা পড়াইছি? অ্যান্সার করবা যারা অনলাইনে যদি কেউ থেকে থাকো, অ্যান্সার করতে পারো। প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্তকরণে কোন কোন প্রভাবক ব্যবহার করা হয়? আপু বলো তো, প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্তকরণে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়, কোন কোন প্রভাবক ব্যবহার করা হয়? কোমোদে পড়াইছে না? কোবাল্ট আর মলিবডেনাম। উদ্ভিদের ফুল ফল সৃষ্টিতে সহায়ক কি যুক্ত সার? পটাশিয়াম, মানে KCl KNO3। তাহলে এইভাবে কিন্তু আসতে পারে, ওই পটাশিয়াম না থেকে পটাশিয়াম যুক্ত সার অপশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, সো এগুলোতে ভুল করাই যাবে না। ঠিক আছে, তাইলে এখন আসি কাঁচ উৎপাদনের মূলনীতি। এখন তোমরা খেয়াল করবা যে মূলনীতিগুলো আছে কাঁচ, সিমেন্ট, সিরামিক। কি বললাম? কাঁচ, সিমেন্ট, সিরামিক, পাল্প, এই চারটা আছে। এই চারটা থেকে তোমার কি কি পড়তে হবে? কি কি উপাদান আছে, কি কি উপাদান আছে, আর ধাপগুলা জাস্ট নামগুলো পড়তে হবে। কি কি উপাদান আর ধাপগুলার নাম। তাহলে আমরা শুরু করি কাঁচ উৎপাদনের মূলনীতি। কারো কোনো সমস্যা আছে বলো তো? বুঝতে পারতেছ? এই অধ্যায় কি এখন যা পড়াইছি মজা লাগছে নাকি তোমার বোরিং লাগতেছে? বাকিরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কাঁচ উৎপাদনের মূলনীতি। কাঁচ উৎপাদনের মূলনীতি। কাঁচ কি? এটাই মেডিকেলে আসছিল। কাঁচ কি বলতে পারবে কেউ? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। তাহলে কাঁচ কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। কাঁচ কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেটস। কাঁচ কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। কাঁচের যদি আমরা একটা কাঁচের কি কি উপাদান আছে, তাহলে কাঁচ কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। কাঁচ কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। এর প্রধান উপাদান
আর গৌণ উপাদান কি কি আছে? প্রধান উপাদান আছে আর গৌণ উপাদান আছে। প্রধান উপাদানের জন্য কি কি আছে একটু লেখো। সিলিকা, সিলিকা, সোডা অ্যাশ, সিলিকা, সোডা অ্যাশ। তোমরা কেউ যদি অনলাইনে থেকে থাকো তাহলে সোডা অ্যাশের সংকেত বা অফলাইনে যারা আছে সোডা অ্যাশের সংকেত কি বলতে পারবা? নিচের কোনটি সোডা অ্যাশ? Na2। আচ্ছা, তাহলে সিলিকা, সোডা অ্যাশ আর চুনাপাথর, চুনাপাথর এই তিনটা হচ্ছে প্রধান উপাদান। সিলিকা, সোডা অ্যাশ আর চুনাপাথর। তোমরা একটু লিখে রাখতে পারো যে লিখে রাখতে পারো সিলন সোডা চুরি করলো, সিলন সোডা চুরি করলো। তাহলে সিলনে কি বলতো? সিলিকা, সোডা দিয়ে সোডা অ্যাশ, চুরি দিয়ে চুনাপাথর। তাহলে সিলিকার সংকেত কি জানো? সিলিকা সিলিকন ডাইঅক্সাইড মানে বালি যেটা। সোডা অ্যাশের সংকেত কি? সোডা অ্যাশের সংকেত আছে সোডিয়াম কার্বনেট। আর চুনাপাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, CO3। তাহলে সিলিকা 100%, সিলিকা কত পার্সেন্ট ব্যবহার করা হয়? 100%। সোডা অ্যাশ কত পার্সেন্ট? সোডা অ্যাশ হচ্ছে 35% আর চুনাপাথর হচ্ছে 15%। তাহলে সিলিকা 100%, সোডা অ্যাশ 35%, চুনাপাথর 15%। এখন তুমি তিনটাই অপশনে আছে, পরীক্ষাতে আসছে কাঁচের প্রধান উপাদান কোনটা কোনটা দেখাবা বলো তো? সিলিকা, কারণ এটা বেশি আছে। তাহলে সিলিকা 100, সোডা অ্যাশ 35, চুনাপাথর কত? 15%। চুনাপাথর কত পার্সেন্ট? 15%। ওকে। তবে সোডা অ্যাশের পরিবর্তে সল্ট কেক অ্যাশ ব্যবহার করা হয়, সল্ট কেক অ্যাশ ব্যবহার করা হয়। সোডা অ্যাশের পরিবর্তে কি ব্যবহার করা হয়? সল্ট কেক অ্যাশ। এই সল্ট কেক অ্যাশের সংকেত কি? সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। সল্ট কেক অ্যাশের সংকেত কি? সোডিয়াম সালফেট। এই সংকেতগুলো ভুল করাই যাবে না। সোডা অ্যাশ সোডিয়াম কার্বনেট, সল্ট কেক অ্যাশ সোডিয়াম সালফেট, সল্ট কেক অ্যাশ সোডিয়াম সালফেট, সল্ট কেক অ্যাশ সোডিয়াম সালফেট। ঠিক আছে, এখন আমরা গৌণ উপাদানে চলে যাব। গৌণ উপাদান কাঁচ থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসে, আমার কথা কি বোঝা গেছে? কাঁচ আর সিরামিক এই দুটা খুবই গুরুত্বপূর্ণ, কাঁচ আর সিরামিক। ওকে, তাহলে এখন আসি আমরা গৌণ উপাদান। গৌণ উপাদান, গৌণ উপাদানের জন্য পড়বা রঙিন কাঁচ। রঙিন কাঁচ, রঙিন কাঁচে আমরা কি কি ব্যবহার করব? রঙিন কাঁচের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করব? কখন কেউ কাপে কোরমা নিছো? কাপে কোরমা, আচ্ছা লেখো কাপে কোরমা নিয়ে ফেলো, কাপে কোরমা নিয়ে ফেলো। লিখছ? কাপে কোরমা নিয়ে ফেলো, লেখা হয়েছে? কাপে কোরমা নিয়ে ফেলো। তুমি যদি এটুকু না পড়তে চাও, জাস্ট এতটুকু মনে রাখবা, রঙিন কাঁচ ব্যবহার করতে অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়, অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়। রঙিন কাঁচ তৈরিতে কী ব্যবহার করা হয়? অবস্থান্তর ধাতুর অক্সাইড। যদি শর্টকাটও মনে না রাখতে পারো, রঙিন কাঁচ তৈরিতে আমরা কী ব্যবহার করব? অবস্থান্তর ধাতুর অক্সাইড। তাইলে কাপে আমরা কি বললাম? কাপে কোরমা নিয়ে ফেলো, কাপে কোরমা নিয়ে ফেলো। তাইলে কাপে কি বলো তো? কাপে আছে কপার অক্সাইড, কাপে কি? কপার অক্সাইড। কোরমা দিয়ে ক্রোমিয়াম অক্সাইড, কোরমা দিয়ে কী হবে? কোরমা দিয়ে হবে তোমার ক্রোমিয়াম অক্সাইড, Cr2O3। তাহলে কাপে কপার অক্সাইড, ক্রোমিয়ামে কোরমা দিয়ে ক্রোমিয়াম অক্সাইড, আর নিয়ে দিয়ে আছে নিকেল অক্সাইড, নিকেল অক্সাইড। আর ফেলো দিয়ে কী বলো তো? ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। তাইলে কাপে কোরমা নিয়ে ফেলো, কাপে কপার অক্সাইড, কোরমা দিয়ে ক্রোমিয়াম অক্সাইড, নিয়ে দিয়ে নিকেল অক্সাইড, ফেলো দিয়ে ফেরাস আর ফেরিক অক্সাইড, ফেরাস আর ফেরিক অক্সাইড। ওকে। অস্বচ্ছ কাঁচ তৈরিতে আমরা কী ব্যবহার করি বলো তো? অস্বচ্ছ কাঁচ তৈরিতে আমরা ব্যবহার করবো হচ্ছে আটি। অস্বচ্ছ কাঁচ তৈরিতে আমরা কী ব্যবহার করবো? আটি। অস্বচ্ছ কাঁচ তৈরিতে আমরা কী ব্যবহার করবো? আটি। আপু বুঝতে পারতেছো? অস্বচ্ছ কাঁচ তৈরিতে আমরা কী ব্যবহার করবো? আটি। আ দিয়ে আর্সেনিক অ্যান্টিমনি, আ দিয়ে কি? আর্সেনিক
অ্যান্টিমনি, আর্সেনিক অ্যান্টিমনি, আর টি দিয়ে কি টিন, তাহলে আর্সেনিক অ্যান্টিমনি টিন। অস্বাস্থ্যকর স্তরিতে আমরা কী ব্যবহার করতেছি আরটি, আর্সেনিক অ্যান্টিমনি টিন, আর্সেনিক অ্যান্টিমনি টিন, আর্সেনিক অ্যান্টিমনি টিন লেখা হয়েছে। এরপরে লেখো সিলিকা বালি। আমরা তো জানি কাঁচটা বর্ণহীন হয়, তাই তো? এর মধ্যে আমরা কিছু উপাদান যোগ করলে এটা কি হয়, রঙিন হয়, কালার হয়, বুঝা গেছে? তাহলে সিলিকা বালির সাথে আমরা কিছু জিনিস যোগ করব। দেখো সিলিকা বালি, সিলিকা বালির সাথে কি কি যোগ করলে কি হয় এটা আমরা একটু লিখতে হবে। লেখো সাহেব, সিলিকা বালি দিয়ে লেখো সাহেব, সিলিকা বালি দিয়ে কি লিখবা সাহেব, সাহেবের স দিয়ে কি সবুজ, হ দিয়ে হলুদ, আর ব দিয়ে বর্ণহীন। তাহলে সিলিকা বালির সাথে আমার কিছু জিনিস যোগ করলে সেটা সবুজ হবে, হলুদ হবে, আর কি হবে বর্ণহীন হবে। সবুজ হয় কি যোগ করলে বলতে পারবা কেউ? ফেরাস অক্সাইড। সবুজ হয় কি যোগ করলে? ফেরাস অক্সাইড। হলুদ হয় কি যোগ করলে বলতে পারবা কেউ? ফেরিক অক্সাইড। হলুদ হবে কি যোগ করলে? ফেরিক অক্সাইড। তাহলে সবুজ ফেরাস অক্সাইড, হলুদ ফেরিক অক্সাইড, আর বর্ণহীন ম্যাঙ্গানিজ অক্সাইড। বর্ণহীন হবে কি অক্সাইড যোগ করলে? ম্যাঙ্গানিজ অক্সাইড। এটা হচ্ছে বিরঞ্জক হিসেবে ব্যবহার করা হয়। কী হিসেবে ব্যবহার করা হয়? বিরঞ্জক। তাহলে বর্ণহীন হবে কি অক্সাইড যোগ করলে? ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড। ক্লিয়ার আছে এতটুকু? তাহলে বর্ণহীন হবে বা বিরঞ্জক হবে কি যোগ করলে? ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড। ওকে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমাকে একজন বলো তো কাঁচ কি? সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। ভুল যেন না যায়, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, বোঝা গেছে? এখানে যেন অ্যালুমিনিয়াম আবার অন্য কিছু যেন না আসে। তাহলে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। ওকে, কাঁচ উৎপাদনের যে ধাপগুলো আছে, ধাপগুলো জাস্ট হেডলাইন বলবা। কী কী ধাপ আছে আমি আর লিখতেছি না, তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে। গলন, গলন আকৃতি প্রদান। কী কী বললাম? গলন আকৃতি প্রদান। অ্যানিলিং, অ্যানিলিং। তাহলে কী কী বললাম? গলন আকৃতি প্রদান, অ্যানিলিং, ফিনিশিং। তাহলে ধাপ কয়টা? চারটা, বুঝা গেছে? এর আগে ইউরিয়া তৈরির ধাপ কয়টা ছিল? তিনটা ধাপ ছিল না? এর ধাপ কয়টা? চারটা। তাহলে গলন আকৃতি প্রদান, অ্যানিলিং, ফিনিশিং, অ্যানিলিং, ফিনিশিং, বুঝা গেছে? জাস্ট হেডলাইনগুলো পড়বা, আর যদি কোনো বোল্ড ওয়ার্ড থাকে বোল্ড ওয়ার্ডটা একটু দেখবা, এর বাইরে কিছু লাগবে না। আমার কথা বুঝা গেছে? পরীক্ষাতে এটা আসতে পারে যে অ্যানিলিং কিসের ধাপ? কাজ প্রক্রিয়ার ধাপ, কাজ তৈরি প্রক্রিয়ার ধাপ। অ্যানিলিং কিসের ধাপ? কাজ প্রক্রিয়ার ধাপ। আমার কথা কি বুঝা গেছে? পারা যাবে? আচ্ছা, এখন তোমাদের বইয়ে দেখবা বড় করে অনেক একটা পেজ আছে, সফট গ্লাস, হার্ড গ্লাস আছে না? বড় একটা পেজ আছে, হার্ড গ্লাস, ফ্লিন্ট গ্লাস আছে না? বইয়ের কি মাথা ঘুরায় তাইলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে বইয়ে এই পেজটা একটু বের করো। বিভিন্ন প্রকার কাজ কি কি আছে? সফট গ্লাস, হার্ড গ্লাস, ফ্লিন্ট গ্লাস। এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গাটা পড়তে গেলে তোমাদের খুবই খুবই বিরক্ত লাগবে, আমি জানি। তাহলে এই জায়গাটা একটু বই বের করে একটু দেখো, আমি সহজ করে দিচ্ছি। কি কি গ্লাস আছে, কি কি দিয়ে গঠিত হয়, আগে এটা জানতে হবে। কি কি গ্লাস কি কি দিয়ে গঠিত হয়। তাহলে প্রথমে আসি সফট গ্লাস। সফট গ্লাস, সফট গ্লাস বা সাধারণ গ্লাস। দেখো সব স দিয়ে না, সব স দিয়ে না। তাহলে এটা সাধারণ গ্লাসের সংকেতই। সাধারণ গ্লাসের সংকেত কি জানো? সোডিয়াম অক্সাইড, তারপর কি বলো তো? সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর 6 সিলিকা। সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, বুঝা গেছে? তাহলে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকা। এরপর লেখো শক্ত গ্লাস বা হার্ড গ্লাস, হার্ড গ্লাস বা পটাশ গ্লাস। তাহলে কি হবে বলো তো? এখানে পটাশিয়াম, সোডিয়ামের পরিবর্তে কে যুক্ত হবে? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর কি 6 সিলিকা। পরীক্ষাতে কি আসতে পারে? যে নিচের কোনটি সফট গ্লাস তৈরিতে ব্যবহার করা হয় না, নিচের কোনটি পটাশ গ্লাস তৈরিতে ব্যবহার করা হয় না। বাদ বাকি যে কাজগুলো আছে সবই এই দুটা কাছের উপাদান নিয়ে তৈরি হয়, কিছু আলাদা, মানে এগুলা কমন।
কিছু আলাদা আলাদা অক্সাইড থাকে। তাহলে আমরা শুধু ওই সিঙ্গেল অক্সাইডগুলোর নাম পড়বো, আমরা সব অক্সাইড পড়বো না, বুঝে গেছে? সিঙ্গেল, যেমন দেখো ফ্লিন্ট গ্লাস, দেখো ফ্লিন্ট গ্লাসে সবই কমন, ফ্লিন্টের মধ্যে এল আছে না, এল দিয়ে আমরা পড়বো লেড। তাহলে আলাদা করে কোন অক্সাইড আছে? লেড গ্লাস, ফ্লিন্ট গ্লাস বা লেড গ্লাস, এই যে ফ্লিন্টে এল আছে, লেড। তাহলে আলাদা করে কোন অক্সাইডটা মনে রাখতে হবে আমাদের? লেড অক্সাইড। ওকে, এরপর আসো ক্রুক্স গ্লাস, ক্রুক্সের মধ্যে সি আছে না, সি দিয়ে আমরা কি বলবো জানো? সি দিয়ে কি বলতো? সেরিয়াম। তাহলে এখানে আমাদের কিসের অক্সাইড ব্যবহার করা হয়? সেরিয়াম অক্সাইড। আমার কথা কি বোঝা গেছে? এরপরে লেখো ওপাল গ্লাস, এইটা একটু ঝামেলা, এটা আসলে মেলে না, বুঝা গেছে? এটা একটু লিখে রাখো, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটু মনে রাখবা। ওপাল গ্লাসে আমরা কি ব্যবহার করব? ম্যাগনেসিয়াম অক্সাইড। ওপাল গ্লাসে আমরা কি ব্যবহার করব? ম্যাগনেসিয়াম অক্সাইড। ওপাল গ্লাসে আমরা কি ব্যবহার করব? ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপরে লিখতে পারো তোমার লিখতে পারো বোরোসিলিকেটস বা পাইরেট গ্লাস। তুমি বুঝতেই পারতেছো বোরো আছে, তাহলে কি হবে? বোরন অক্সাইড। তাহলে কি হবে এখানে? B2O3, বোরন অক্সাইড, B2O3। এরপরে লেখো ল্যামিনেটেড গ্লাস। বুঝতে পারতেছো? পড়া কি কঠিন লাগতেছে নাকি? তাইলে ফ্লিন্ট, এল লেড, ক্রুক্স, সি সেরিয়াম, ওপাল গ্লাস একটু মুখস্থ রাখবা, ম্যাগনেসিয়াম অক্সাইড। বোরোসিলিকেট বা পাইরেক্স বোরন অক্সাইড। ল্যামিনেটেডে এল আছে, তাই তো? বিউটাইরেল, এখানেও এল আছে, বিউটাইরেল, এই যে বিউটাইরেল, ল্যামিনেটেডে বিউটাইরেলে আমার কথা কি বোঝা গেছে? ওকে, আর একটা আছে ইচিং গ্লাস। আচ্ছা, ইচিং গ্লাস আমরা পরে পড়ি। তাহলে এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়ে গেছে তো? এখন এদের ব্যবহার করতে হবে, সফট গ্লাস বা সাধারণ গ্লাস। তাহলে তুমি বুঝতেই পারতেছো, সাধারণ কাঁচ, সাধারণ বোতল, সাধারণ গ্লাস, সাধারণ বোতল, এখানে আমরা কি ব্যবহার করবো? সফট গ্লাস বা সাধারণ। এটা কি তাপ দিলে গলে? সাধারণ গ্লাস বা সফট মানে কি? এটা তাপ দিলে সহজেই গলে যায়, আমার কথা কি বোঝা যাচ্ছে? এটার ব্যবহারের জন্য তুমি লিখতে পারো হচ্ছে বগা। কি লিখবা? বোতল আর গ্লাস, বগা দিয়ে মনে রাখতে পারো, বোতল আর গ্লাস টিউব। তাহলে বোতল আর গ্লাস টিউব, বগা। সফট গ্লাসের ব্যবহার কি মনে রাখবা? বগা, বোতল আর গ্লাস টিউব, হার্ড গ্লাস বা পটাশ গ্লাস, ল্যাবরেটরিতে যে গ্লাসগুলো ব্যবহার করা হয় এতে তাপ দিয়ে হয়, তাপ দিলে কি এটা কি ভেঙে যায়? সহজে গলে যায়? তাহলে কি শক্ত গ্লাস বা পটাশ গ্লাস, এটা কি তাপে কি গলে যাবে সহজে? আচ্ছা, এটা ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে। তাহলে তুমি বুঝতেই পারতেছো বুলেট পিপেট তৈরিতে আমরা কোন গ্লাস ব্যবহার করব? মুখস্থ করা লাগবে মুখস্থ। এখন আসি ফ্লিন্ট গ্লাস বা লেড গ্লাস। এর কাজ অত বেশি একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, ফ্লিন্ট গ্লাস বা লেড গ্লাস তোমরা খেয়াল করো। আচ্ছা, ফ্লিন্ট গ্লাস বা লেড গ্লাস এটার ক্ষেত্রে তোমরা লিখে রাখতে পারো হচ্ছে অসিভ। লিখছো? ফ্লিন্ট গ্লাস বা লেড গ্লাসের ক্ষেত্রে তুমি কি লিখবা? অসিভ। অ দিয়ে কি বলো তো? অ দিয়ে আছে অপটিক্যাল যন্ত্র। চ দিয়ে কি হবে বলো তো? চশমা। আর ব দিয়ে বাল্ব। তাহলে অসিভ, অপটিক্যাল যন্ত্র, চশমা, বাল্ব, অসিভ। তাহলে ফ্লিন্ট গ্লাস বা লেড গ্লাস অসিভ, অপটিক্যাল গ্লাস, অপটিক্যাল যন্ত্র, চশমা, বাল্ব। ক্রুক্স গ্লাস, দেখো সি আর আছে না, আর এ আছে, এটা রে প্রতিরোধ করে। কি রে প্রতিরোধ করে বলো তো? ইউভি রে। তাহলে পরীক্ষাতে যদি আসে ইউভি রে প্রতিরোধ করে কোনটা? মুখস্থ করা লাগবে। এই যে ক্রুক্সে আর এ রে, তাহলে ইউভি রে প্রতিরোধ করে কোনটা? ক্রুক্স গ্লাস বা সেরিয়াম গ্লাস। বুঝা গেছে? তাহলে এটা তুমি কোথায় ব্যবহার করবে বলো তো? চশমায়।
এখন খেয়াল করো, পরীক্ষাতে আসে নিচের কোনটি চশমার লেন্স তৈরিতে ব্যবহার করা হয়? অপশনে ক্রুক্স আছে, ফ্লিন্ট আছে, দাগাবা কোনটা? মেডিকেল প্রশ্ন কিন্তু, অবশ্যই ক্রুক্স দাগাবা, অবশ্যই তুমি কি দেখবা? ক্রুক্স গ্লাস, বোঝা গেছে? কারণ শুধুমাত্র সিঙ্গেল এটা না, এর তো আরও অনেকগুলো কাজ আছে, বুঝছো? যদি দুইটা একসাথে থাকে তাহলে তুমি অবশ্যই ক্রুক্স দেখাবা, আর যদি আলাদা আলাদা আসে তাহলে তো আলাদা আলাদাই দেখাইতে পারতেছো, বুঝাইতে পারছি? পারবা এটা? গেল এটা। এবার আসি অপাল গ্লাস। রাতে ঘুমানোর সময় অনেকে যে বেডের সাইডে বাল্ব রাখে না, ওই বাল্বে কি শেড থাকে না, বিভিন্ন কালারের শেড থাকে না, এই বাতির শেড তৈরিতে ব্যবহার করা হয় অপাল গ্লাস। বাতির শেড তৈরিতে কী ব্যবহার করা হয়? অপাল গ্লাস। বাতির শেড তৈরিতে কী ব্যবহার করা হয়? অপাল গ্লাস। বাতির শেড তৈরিতে কী ব্যবহার করা হয়? অপাল গ্লাস। ল্যামিনেটেড বিউটাইরেল জানালা, জানালাতে লক, গাড়ির জানালা। তাহলে গাড়ির জানালাতে আমরা কোনটা ব্যবহার করব? গাড়ির জানালাতে আমরা কোনটা ব্যবহার করব? গাড়ির জানালা কোনটা ব্যবহার করব আমরা? ল্যামিনেটেড। গাড়ির জানালাতে আমরা কোনটা ব্যবহার করব? ল্যামিনেটেড। তোমরা বুলেট প্রুফ গ্লাসের নাম শুনছ? বুলেট প্রুফ গ্লাস এটা কারা ব্যবহার করে বলো তো? দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারা ভিভিআইপি, তাই তো? অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে রাষ্ট্রের, যারা বিভিন্ন ওই যে তোমার হাই কমিশনার, রাষ্ট্রদূত, ওদের কি গাড়িতে বুলেট প্রুফ থাকে না? তাই তো? তাহলে বুলেট প্রুফ দিয়ে লেখো, প দিয়ে পলিকার্বনেট। কি ব্যবহার করা হয়? পলিকার্বনেট। প দিয়ে কি? পলিকার্বনেট। প দিয়ে প্রাইভেট, প্রাইভেট কারে, প্রাইভেট কারে। তাহলে বুলেট প্রুফ কোথায় ব্যবহার করা হয়? প্রাইভেট কারে। পলিকার্বনেট প্রাইভেট কার। বা ওই যে বিভিন্ন হাই কমিশনের যে জানালা থাকে, জানালা বা যেগুলো আছে তোমার বুলেট প্রুফ জানালা, সেগুলোতে তোমার এই বুলেট প্রুফ ব্যবহার করা হয়, বুঝা গেছে? বুলেট প্রুফ কী ব্যবহার করবো আমরা? পলিকার্বনেট, পলিকার্বনেট। আর একটা প্রশ্ন আসছে যেটা মেডিকেলে আসছে, কাচের উপর বিভিন্ন নকশা করা হয় না? কাচের উপর নকশাকে আমরা কি বলি বলো তো? কাচের উপর নকশা করাকে কি বলা হয়? ইচিং গ্লাস। কাচের উপর নকশাকে আমরা কি বলবো? ইচিং গ্লাস। এই ইচিং গ্লাসে আমরা কোন অ্যাসিড ব্যবহার করি? পিছনের আপু বলতে পারবা? HF। মেডিকেল প্রশ্ন এটা, যে কাচের উপর নকশা তৈরিতে আমরা কোন অ্যাসিড ব্যবহার করি? HF। কাচের উপর নকশা তৈরিতে আমরা কোন অ্যাসিড ব্যবহার করব? HF। কাচের উপর নকশা তৈরিতে আমরা কোন অ্যাসিড ব্যবহার করব? HF। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ওকে? কাচের উপর নকশা তৈরিতে আমরা কী ব্যবহার করব? HF, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের কাচ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? তোমাদের কাছে আমার দুইটা প্রশ্ন আছে। চশমার লেন্স তৈরিতে কোন কোন কাজ ব্যবহার করা হয় বলো তো? গুড। আচ্ছা, তোমরা বলো তো কাচের উপর লিখতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? HF। মাথায় থাকবে? তাহলে এই পেজটা এখন কি সহজ হয়েছে? পারবা তো? এই পেজ থেকে, এই পেজটা আমি অনেক সহজ করেছি, বাকিটা তোমাদের একটু বারবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? এখন সিরামিক উৎপাদনের মূলনীতি, সিরামিক উৎপাদনের মূলনীতিতে যাবো। সিরামিক উৎপাদনের মূলনীতি, খেয়াল করো, সিরামিক এর কাঁচামাল কি? আমি তো প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমাদের কাঁচামাল পড়তে হবে, তাই তো? কাঁচামাল আর ধাপগুলোর নাম। তাহলে সিরামিক উৎপাদনের মূলনীতি, সিরামিক উৎপাদনের মূলনীতির ক্ষেত্রে প্রথমে আসি এদের কাঁচামাল কি বলো তো? হ্যাঁ, তিনটে আছে, এদের কাঁচামাল তিনটে আছে, তাই তো? তাহলে এদের কাঁচামাল কি কি? কাঁচামালের ক্ষেত্রে প্রথমে আছে সিলিকা। সিলিকা কাঁচামালের ক্ষেত্রে প্রথম পয়েন্ট কী হবে? সিলিকা। তারপরের পয়েন্ট আছে তোমার ফেলসপার, ফেলসপার, সিলিকা, ফেলসপার, সিলিকা, ফেলসপার। আর আরেকটা আছে তোমার চায়না ক্লে, চায়না ক্লে, তাই তো? সিলিকা, ফেলসপার, চায়না ক্লে, বুঝছো? তাইলে সিরামিক উৎপাদনের কাঁচামাল কি কি? সিলিকা, ফেলসপার, চায়না ক্লে। সিলিকা, ফেলসপার, চায়না ক্লে। তুমি কিভাবে মনে রাখতে পারো? শিফা, শিফা চা খায়, শিফা চা খায়। সি দিয়ে সিলিকা, ফ দিয়ে ফেলসপার, চা দিয়ে চায়না ক্লে। শিফা চা খায়। এই বৃষ্টির দিনে আসলে তোমরা কষ্ট করে পড়তে আসছো, তোমাদের মনের আশা পূরণ করো, ঠিক আছে? তাহলে শিফা চা খায়, সি দিয়ে সিলিকা, ফ দিয়ে ফেলসপার, চ
দিয়ে চায়না ক্লে। এখন এদের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে খেয়াল করো। সিলিকা, স দিয়ে সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড জানো তো। ফ দিয়ে ফেলসপার, ফ দিয়ে কি ফেলসপার, ফ দিয়ে আছে ফ্ল্যাক্সিং, ফ দিয়ে কি ফ্ল্যাক্সিং বা বিগলক, ফ দিয়ে ফ্ল্যাক্সিং। তাহলে ফেলসপার কী রূপে ব্যবহার করা হয়? ফ্ল্যাক্সিং বা বিগলক রূপে ব্যবহার করা হয়। আর চায়না ক্লে, চায়না ক্লে ক আছে না, চায়না ক্লে ক, ক দিয়ে কেউলিন, ক দিয়ে কাদামাটি। তাহলে চায়না ক্লে ক দিয়ে কী হবে বলো তো? কেউলিন। এই যে চায়না ক্লের ক দিয়ে কেউলিন, ক দিয়ে কাদামাটি। এর সংকেত কি? এই চায়না ক্লের সংকেত কি বা কেউলিনের সংকেত কি? এটাই তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চায়না ক্লের সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 সিলিকা 2 পানি, তাই তো? তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 সিলিকা 2 পানি, অ্যালুমিনিয়াম অক্সাইড 2 সিলিকা 2 পানি। তাহলে চায়না ক্লে সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 সিলিকা 2 পানি। ওকে, পারা যাবে? আচ্ছা, এই যে ফ্ল্যাক্সিং বা বিগলক রূপে আর কি কি ব্যবহার করা হয় এটাও তোমার জানতে হবে। ফ্ল্যাক্সিং বা বিগলক রূপে আর কি কি ব্যবহার করা হয়? আমরা তো অলরেডি একটা জানি, ফেলসপার, তাই তো? আর কি ব্যবহার করা হয় বিগলক রূপে? একটু লেখো। বোরাক্স, কি ব্যবহার করা হয়? বোরাক্স। আর কি ব্যবহার করা হয়? ক্রায়োলাইট, ক্রায়োলাইট, ক্রায়োলাইট। তাইলে ফ্ল্যাক্সিং বা বিগলক রূপে আমাদের সিরামিকে আমরা কি কি ব্যবহার করব? ফেলসপার, বোরাক্স, ক্রায়োলাইট। আমরা কীভাবে মনে রাখতে পারি? ফেব্রিক্স দিয়ে, ফেব্রিক্স। ফে দিয়ে কি? ফেলসপার, ব দিয়ে বোরাক্স, ক দিয়ে ক্রায়োলাইট। ফেলসপার, বোরাক্স, ক্রায়োলাইট, ফেব্রিক্স, ফেলসপার, বোরাক্স, ক্রায়োলাইট। তাইলে তোমার ওখানে দেখো বিগলক রূপে আছে, আরও একটা আছে ওর নিচের পয়েন্টেই, অনেকগুলো যৌগের নাম। তুমি যদি এই 3টা পড়ো তাহলে বড়টা পড়ার দরকার আছে? পড়ার দরকার আছে? বড়টা দরকার নাই। যেখানে 2টা থাকবে উদাহরণ, 2 জায়গায় 2টা উদাহরণ থাকবে এক পর পর, তুমি ছোটোগুলো পড়বা, বড়গুলো পড়ার দরকার নাই। বড়গুলো একটু রিডিং দিয়ে দেখে যাইতে পারো। তাহলে ফ্ল্যাক্সিং বা বিগলক রূপে আমরা কী ব্যবহার করবো? ফেব্রিক্স, ফ দিয়ে ফেলসপার, ব দিয়ে বোরাক্স, আর ক্রায়োলাইট। আর কি বললাম? ক্রায়োলাইট। ওকে, এখন আসি সিরামিকের ধাপ। সিরামিকের ক্ষেত্রে ধাপ, ধাপের ক্ষেত্রে তুমি জাস্ট মাথায় রাখবা ফুড, কথাটা মাথায় রাখবা। ফুড, ফুড মানে কি? খাদ্য, তাই তো? 1 নাম্বার মাথায় রাখবা। কেকের নাম শুনছো? কেক, কেক কি খাবার না? তাহলে ফিল্টার কেক, ফিল্টার কেক। কি মাথায় রাখবা? ফিল্টার কেক। তাহলে সিরামিক খাবারের নাম মনে রাখলে তোমার হয়ে যাবে। এরপরে তুমি শেফের নাম শুনছো? শেফ, শেফ কী করে? রান্না করে। তাহলে শেপিং, শেপিং। বিস্কুটের নাম শুনছো? বিস্কুট। তাহলে এই দেখো সব খাবারের নাম বিস্কুট, বিস্কুট। অ্যান্ড গ্লেজিং, গ্লেজিং, গ্লেজিং। তাইলে ফিল্টার কেক, শেপিং, বিস্কুট অ্যান্ড গ্লেজিং। কঠিন লাগতেছে? এখান থেকে কিন্তু প্রশ্নে আসছিল এই বিস্কুট অ্যান্ড গ্লেজিং, যেটা কিসের ধাপ? সিরামিক তৈরির ধাপ। বুঝা গেছে? এটা কিসের ধাপ? সিরামিক তৈরির ধাপ। এই গ্লেজিংয়ে আমরা কি কি ব্যবহার করব একটু লিখে রাখো। গ্লেজিংয়ে আমরা কি কি ব্যবহার করব? সিলিকা ব্যবহার করব। গ্লেজিংয়ে আমরা কি ব্যবহার করব? সিলিকা, অ্যালুমিনা, সিলিকা, অ্যালুমিনা। গ্লেজিংয়ে আমরা কি ব্যবহার করব? সিলিকা, অ্যালুমিনা আর গ্রুপ 2 এর অক্সাইড, গ্রুপ 2 এর অক্সাইড। সিলিকা, অ্যালুমিনা আর কি বললাম? গ্রুপ 2 এর অক্সাইড। সিলিকা, অ্যালুমিনা, গ্রুপ 2 এর অক্সাইড। তুমি এটা মনে রাখতে পারো Cl2, Cl2 দিয়ে মনে রাখতে পারো, Cl2। সিলিকা, অ্যালুমিনা, গ্রুপ 2 এর অক্সাইড, Cl2, Cl2। সিলিকা, অ্যালুমিনা, গ্রুপ 2 এর অক্সাইড, Cl2। সিলিকা, অ্যালুমিনা, গ্রুপ 2 এর অক্সাইড। ওকে, আচ্ছা তাহলে পারা যাবে তো? আচ্ছা, তাইলে সিরামিকের কাজ কি? আমি আর লিখতেছি না। সিরামিকের কাজ কি বলতে পারবা কেউ? সিরামিক ইনসুলেটর রূপে ব্যবহার করা হয়, আর ফার্নেসে ব্যবহার করা হয়। ফার্নেস কিসে ব্যবহার করা হয়? ফার্নেস আর ইনসুলেটর। তাহলে সিরামিকের কাজ কি? ফার্নেস আর ইনসুলেটর। কোথাও সমস্যা বলো তো আপু? তাহলে সিরামিকের ক্ষেত্রে কাজ আমরা কীভাবে মনে রাখবো? ফাইন দিয়ে মনে রাখবো। সিরামিকের কাজ
কাজ। কীভাবে মনে রাখতে পারি আমরা? ফাইন, ফ দিয়ে কি বলতো? ফার্নেস, আর ইনে কি? ইনসুলেটর, ইনসুলেটর, ইনসুলেটর। ফার্নেস আর কি বললাম? ইনসুলেটর। ফার্নেস আর কি বললাম? ইনসুলেটর। ওকে, আচ্ছা এবার আসি আমরা পাল্প পেপারে আসবো। পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। একটু বড় চ্যাপ্টার, একটু সময় লাগতেছে, ঠিক আছে। আমাদের আর তোমাদের কত বাজে এখন? দাঁড়াও 1 মিনিট, 27 বাজে, তার 20টা মিনিট সময় নিই, ঠিক আছে। 20 মিনিটে আমাদের শেষ হয়ে যাবে। আর অনেক অনেক ইনফরমেশন, বোঝা গেছে? অনেক ইনফরমেশন, ঠিক আছে। আমি তোমাদের একদম যতটুকখানি লাগবে ঠিক ততটুকখানেই বলতেছি, খুব এক্সট্রা ইনফরমেশনও দিচ্ছি না, আবার মানে যা লাগবে ততটুকু। এইটুকু যদি তুমি না পড়ো, কারণ আমি কি তোমাদের বই জায়গায় দিয়ে চলে যাবো? ওরকম করলে তো তোমরা কিছু বুঝবা না, বুঝা গেছে? তোমাদের তো জায়গায় বসে মুখস্থ হয়ে যাচ্ছে, বাসায় যে তুমি জাস্ট একটু পড়লেই দেখবে এগুলো সব সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা চলে আসি পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। 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 এটার ক্ষেত্রে আসি, পাল্প কি জানো? উদ্ভিদ থেকে সেলুলোজ আলাদা করলে যেটা থাকে সেটা হচ্ছে পাল্প। উদ্ভিদ থেকে আমরা কি পৃথক করব? সেলুলোজ। উদ্ভিদ থেকে সেলুলোজ পৃথক করব। সেলুলোজ, উদ্ভিদ থেকে আমরা কি পৃথক করব? সেলুলোজ পৃথক করব। এইখান থেকে কতগুলো এমসিকিউ আছে আমি দেখাচ্ছি। উদ্ভিদের মূল কাঠামো কোনটা বলো তো? সেলুলোজ। উদ্ভিদের সঞ্চিত খাদ্য কোনটা? স্টার্চ। উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ। উদ্ভিদের মূল কাঠামো কোনটা? সেলুলোজ। দেখছো, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। উদ্ভিদের মূল কাঠামো কোনটা? সেলুলোজ। এই সেলুলোজ কি কাজে ব্যবহার করা হয়? পেপার তৈরিতে। সেলুলোজ কি কাজে ব্যবহার করা হয়? পেপার তৈরিতে ব্যবহার করা হয়। পেপার তৈরিতে। ক্লিয়ার? তাহলে উদ্ভিদ থেকে আমরা সেলুলোজ পৃথক করব। এই সেলুলোজ কী হিসেবে ব্যবহার করা হয়? মূল কাঠামো, উদ্ভিদের মূল কাঠামো, আর পেপার তৈরিতে। এটার এই সেলুলোজের কাজ কি? পেপার তৈরিতে। এই যে এর 3টা উপাদান। পাল্প পেপারে কয়টা উপাদান? 3টা উপাদান। পাল্প পেপারে কয়টা উপাদান? 3টা উপাদান। তোমরা লেখো হচ্ছে লাগলো হাওয়া সেলিমের মনে। লাগলো হাওয়া সেলিমের মনে। লাগলো হাওয়া সেলিমের মনে। লিখছো? লাগলো হাওয়া সেলিমের মনে। লাগলো দিয়ে কি বলো তো? লিগনিন। লাগলো দিয়ে লিগনিন। তাহলে লাগলো হাওয়া সেলিমের মনে, লাগলো দিয়ে লিগনিন। হাওয়া দিয়ে কি বলো তো? হেমি সেলুলোজ। হেমি সেলুলোজ। সেলিমে সেলুলোজ। তাহলে লাগলো হাওয়া সেলিমের মনে, লাগলো দিয়ে লিগনিন, হাওয়া দিয়ে হেমি সেলুলোজ, সেলিমে সেলুলোজ। সেলিমে সেলুলোজ। ওকে, আর কি পড়বে এখান থেকে? 20, 30, 40 পার্সেন্টেজগুলো সিরিয়ালি পড়বা। 20, 30, 40। লাগলো হাওয়া সেলিমের মনে 20, 30, 40। লাগলো হাওয়া সেলিমের মনে 20, 30, 40। ওকে, লাগলো হাওয়া সেলিমের মনে 20, 30, 40। এখন আসি লিগনিন। এটা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক পলিমার। এটা কি মাত্রিক? ত্রিমাত্রিক পলিমার। ত্রিমাত্রিক পলিমার। লিগনিন কি পলিমার? ত্রিমাত্রিক পলিমার। আর হেমিসেলুলোজ এটা হচ্ছে শাখাযুক্ত। শাখাযুক্ত পলিমার। শাখাযুক্ত পলিমার। কার শাখাযুক্ত পলিমার বলো তো? বিটা ডি গ্লুকোজের। তাহলে বিটা ডি গ্লুকোজের শাখাযুক্ত পলিমার কোনটা? হেমিসেলুলোজ। এভাবেও পরীক্ষাতে আসতে পারে, নিচের কোনটি বিটা ডি গ্লুকোজের শাখাযুক্ত পলিমার? তাহলে অ্যান্সার কি হবে? হেমিসেলুলোজ। আর সেলুলোজের ক্ষেত্রে কি মাথায় রাখবে? এটা হচ্ছে সরল পলিমার। সরল বা অশাক, মানে শাখা নাই। সরল বা অশাক পলিমার কোনটা? সেলুলোজ। বিটা ডি গ্লুকোজের। আর এই যে সেলুলোজের কাজ কি একটু পড়াইছি বলো তো? পেপার তৈরি। সেলুলোজের মূল কাজ কি? পেপার তৈরি। সেলুলোজের মূল কাজ কি? পেপার তৈরি। সেলুলোজের মূল কাজ কি? পেপার। আর লিগনিনের কাজ হচ্ছে, লিগনিনের কাজ হচ্ছে বান্ডিংয়ে কাজ করে। বান্ডিং। পেপারের কিসে কাজ করে? বান্ডিংয়ে কাজ করে। বান্ডিং। পেপারের বান্ডিংয়ে কাজ করে কোনটা? লিগনিন। পেপারের বান্ডিংয়ে কোনটা কাজ করে? লিগনিন। পেপার তৈরিতে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে সরল অশাক, শাখাযুক্ত হেমিসেলুলোজ। ত্রিমাত্রিক, তাহলে ত্রিমাত্রিক পলিমার কোনটা? লিগনিন। এটা বান্ডিংয়ে কাজ করে। বুঝা গেছে? তাহলে লাগলো হাওয়া সেলিমের মনে 20, 30, 40। ঠিক আছে, বাকিটা পারবো না? শাখাযুক্ত হেমিসেলুলোজ, অশাক সেলুলোজ। অশাক বা তোমার সরল,
আর তুমি বুঝতেই পারছো পেপার তৈরি, আর একটা কি ত্রিমাত্রিক লিগনিন আর বান্ডিং। ওকে, ঠিক আছে। পাল্প থেকে কাগজ তৈরি, পাল্প থেকে কাগজ তৈরি, চলে আসো। পাল্প থেকে কাগজ তৈরি, লেখো বিড়ি সিঁড়ি। পাল্প থেকে কাগজ তৈরি ক্ষেত্রে ধাপের জন্য লেখো বিড়ি সিঁড়ি। পাল্প থেকে কাগজ তৈরি, পাল্প থেকে কাগজ তৈরি, পাল্প থেকে কাগজ তৈরির জন্য তুমি কি শর্টকাট লিখবা? বিড়ি সিঁড়ি, বিড়ি সিঁড়ি, বিড়ি সিঁড়ি। তাহলে বিড়ি সিঁড়ি বি দিয়ে কি বলো তো? বিটিং। বি দিয়ে কি? বিটিং। রি দিয়ে আসছে তোমার রিফাইনিং, রি দিয়ে রিফাইনিং, রি দিয়ে কি হবে? রিফাইনিং, রিফাইনিং। আর সিঁড়ি দিয়ে কি বলো তো? শীট তৈরি, শীট তৈরি, কাগজের শীট তৈরি, শীট তৈরি। তাহলে বিড়ি সিঁড়ি, বিটিং, রিফাইনিং, শীট তৈরি, বিটিং, রিফাইনিং, শীট তৈরি। তোমার ধাপগুলোর নাম জানতে হবে, আমি আবারও বলতেছি কিন্তু ধাপগুলোর নাম লাগবেই। আমার কথা বুঝে গেছে? তাহলে বিটিং, রিফাইনিং, শীট তৈরি, বিটিং, রিফাইনিং, শীট তৈরি। ক্লিয়ার আছে এতটুকু? এখান থেকে আমরা জাস্ট রিফাইনিংয়ের ক্ষেত্রে কিছু জিনিস পড়বো। রিফাইনিংয়ের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে রিফাইনিংয়ের ক্ষেত্রে ফিলার রূপে কী ব্যবহার করা হয়? ফিলার রূপে, ফিলার রূপে রিফাইনিংয়ে ফিলার রূপে কী ব্যবহার করা হয় বলো তো? টেল্ক। কী ব্যবহার করা হয়? টেল্কের সংকেত জানো? হ্যাঁ, 3MgO 4 সিলিকা পানি। টেল্কের সংকেত কি? 3MgO 4 সিলিকা পানি। এগুলো ভুল করাই যাবে না। টেল্কের সংকেত, টেল্কের ট দিয়ে আমরা আরও দুইটা জিনিস মনে রাখবো। ট দিয়ে আসছে টাইটানিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড। ট দিয়ে কি অক্সাইড? টাইটানিয়াম অক্সাইড। ক দিয়ে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই তিনটা জিনিস ফিলার রূপে ব্যবহার করে। তুমি জাস্ট একটু টেল্কটা মনে রাখবা, ফিলার রূপে টেল্ক ব্যবহার করে। আর ট দিয়ে টাইটানিয়াম অক্সাইড, ক দিয়ে ক্যালসিয়াম কার্বনেট। তিনটা আছে না? তাহলে 9 দিয়ে প্রশ্ন আসতে পারে। ওকে, 9 দিয়ে তোমার প্রশ্ন আসতে পারে, 9 দিয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমরা তাহলে এখন সিমেন্টে চলে যাই। বুঝতে পারতেছো? সিমেন্ট, সিমেন্টের ক্ষেত্রে আসো। সিমেন্ট কি আগে আমাকে সেটা বলো তো, সিমেন্ট কি? সিমেন্ট কার কার মিশ্রণ? সিমেন্ট সিলিকা, অ্যালুমিনা আর চুন। হ্যাঁ, তাহলে সিলিকা, সিলিকা, অ্যালুমিনা, অ্যালুমিনা আর চুনের মিশ্রণ। সিলিকা, অ্যালুমিনা আর কিসের মিশ্রণ? চুনের মিশ্রণ। তাহলে সিমেন্ট কার কার মিশ্রণ? সিলিকা, অ্যালুমিনা, চুনের মিশ্রণ। এটা চুনের মিশ্রণ। এটা তুমি কীভাবে মনে রাখতো? সিয়াস দিয়ে মনে রাখতে পারো। সিয়াস, সিলিকা, অ্যালুমিনা, চুনের মিশ্রণ আমরা সিমেন্ট। সিয়াস, সিলিকা, অ্যালুমিনা, সিমেন্ট। কয় ধরনের সিমেন্ট আছে বলো তো? 4 ধরনের সিমেন্ট আছে। কয় ধরনের সিমেন্ট? 4 ধরনের সিমেন্ট। এর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? পোর্টল্যান্ড। এটাই তোমার পরীক্ষাতে আসতে পারে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন সিমেন্ট? পোর্টল্যান্ড সিমেন্ট। সবথেকে বেশি ব্যবহৃত হয় কোন সিমেন্ট? পোর্টল্যান্ড সিমেন্ট। পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত সিমেন্ট কোনটা? পোর্টল্যান্ড সিমেন্ট। পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত সিমেন্ট কোনটা? পোর্টল্যান্ড সিমেন্ট। এই পোর্টল্যান্ড সিমেন্টের কয়টা উপাদান আছে বলো তো? 4টা মূল উপাদান আছে। পোর্টল্যান্ড সিমেন্টের কয়টা মূল উপাদান আছে? 4টা। 4টা তুমি একটু লিখে রাখো। 50, 25, 50, 25, 10, 10, 50, 25, 10, 10। এরপরে তুমি কি লিখবা? ক্যালসিয়াম দিয়ে লিখবা হচ্ছে 2, 2, 2, 2, সরি 3, 2 হবে। 3, 2, 3, 4 মানে 32 আর 34। 3, 2, 3, 4। তাহলে 50, 25, 10, 10, 3, 2, 3, 4। আর এখানে কি লিখবা? সিলিকন, সিলিকন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আর আয়রন। জিনিসটা কি বোঝো নাই? লেখো, বুঝাচ্ছি। তাহলে 50, 25, 10, 10, 32, 34 মনে থাকবে না? ক্যালসিয়াম দিয়ে লিখবা 32, 34। আর নিচে কি লিখবা? সিলিকন, সিলিকন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন। ট্রাই ক্যালসিয়াম সিলিকেট কত পার্সেন্ট? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট কত পার্সেন্ট? 50%। ডাই ক্যালসিয়াম সিলিকেট কত পার্সেন্ট? 25%। ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট কত পার্সেন্ট? 10%। টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফিরাইট 10%। বুঝা গেছে? তাহলে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট, সরি ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট আর টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফিরাইট। ক্লিয়ার? আচ্ছা, পারা যাবে। আর আমরা কি ব্যবহার করব? জিপসাম।
জিপসামের সংকেত কি? পরীক্ষাতে কিন্তু আসছে মেডিকেলে, ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। কত পার্সেন্ট জিপসাম ব্যবহার করা হয় সিমেন্টে? 2 থেকে 3%। কত পার্সেন্ট জিপসাম ব্যবহার করা হয়? 2 থেকে 3%। জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। এই জিপসাম কী কাজ করে বলো তো? সিমেন্টের জমাট বাঁধা মন্থর করে। তাহলে জিপসামের কাজ কি? সিমেন্টের জমাট বাঁধা মন্থর করে, জমাট বাঁধা মন্থর করে। সিমেন্টের জমাট বাঁধা কী করে? মন্থর করে। সিমেন্টের জমাট বাঁধা মন্থর করে, বোঝা গেছে? তাহলে সিমেন্টের জমাট বাঁধা মন্থর করে কোনটা? জিপসাম। আর দ্রুত করে কোনটা বলো তো? দ্রুত করে কোনটা? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, লিখে রাখো, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, 3CaO আর Al2O3। পরীক্ষাতে কিন্তু এটা দিতে পারে যে সিমেন্টের জমাট বাঁধা দ্রুত করে কোনটা? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। সিমেন্টের জমাট বাঁধা দ্রুত করে কোনটা? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, বোঝা গেছে? আর মন্থর করে কোনটা? জিপসাম। চুনের পরিমাণ বেশি হলে মন্থর দ্রুত হয় নাকি আস্তে হয়? চুনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, চুন বেশি হলে মন্থর ধীরে হবে, চুন কম হলে মন্থর দ্রুত হবে। তাহলে চুনের সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা একটু লিখে রাখো, চুনের সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। চুন কম থাকলে জমাট বাঁধবে দ্রুত, আর চুন বেশি থাকলে জমাট বাঁধবে আস্তে। ক্লিয়ার? তাহলে চুনের সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সিমেন্ট জমাট বাঁধা মন্থর করে কে? জিপসাম। দ্রুত করে কোনটা? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। আর চুনের পরিমাণের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চুনের পরিমাণের সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, পারা যাবে? আমরা চলে আসি চামড়া ট্রেনিংয়ে। একটু দ্রুত পড়াচ্ছি, ঠিক আছে? বুঝতে পারতেছো তো? চামড়া ট্রেনিং, চামড়া ট্রেনিং যা যা লাগবে সব এখানেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখো চামড়া ট্রেনিং। চামড়া ট্রেনিং, চামড়ার মূল উপাদান কি বলতে পারবা কেউ? চামড়ার মূল উপাদান, চামড়ার মূল উপাদান হচ্ছে কোলাজেন। চামড়ার মূল উপাদান কোনটা? কোলাজেন। চামড়ার মূল উপাদান কোনটা? কোলাজেন। কত পার্সেন্ট কোলাজেন থাকে? 85% কোলাজেন থাকে। চামড়ার মূল উপাদান কোনটা? কোলাজেন। চামড়ার মূল উপাদান কোনটা? কোলাজেন। কত পার্সেন্ট কোলাজেন থাকে? 85%। এই যে চামড়া ট্যানিং প্রক্রিয়াজাতকরণ করা হয় দুইভাবে, একটা প্রি ট্যানিং আর একটা ট্যানিং। কি বললাম? প্রি ট্যানিং, ট্যানিং। তাহলে প্রি ট্যানিংয়ের ক্ষেত্রে জাস্ট তুমি, প্রি ট্যানিংয়ের ক্ষেত্রে তুমি কি পড়বা? জাস্ট ধাপগুলোর নাম পড়বা। প্রি ট্যানিংয়ের ক্ষেত্রে ধাপগুলোর নাম। প্রথমে আসে কিউরিং। তুমি বলো তো কিউরিংয়ে তুমি কি ব্যবহার করবা? একটু চিন্তা করে বলো। হ্যাঁ, লবণ। কিউরিংয়ে আমরা লবণ ব্যবহার করবো। কি লবণ ব্যবহার করবো? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোকিং মানে কি বলো তো? সোক মানে কি? পানিতে ভিজানো। তাহলে সোকিং বা পানিতে ভিজানো, এ তো খুব বেশি কঠিন কিছু না। সোকিং বা পানিতে ভিজানো। তারপরে আসো তোমার লাইমিং। লাইম মানে কি বলো তো? লাইম মানে কি? চুন না? তাহলে লাইমিং বা চুন সংযোগ, চুন সংযোগ করবো। লাইমিং বা চুন সংযোগ। আমার কথা কি বোঝা গেছে? এই লাইমিংয়ের ক্ষেত্রে আমরা শার্পেনিং এজেন্ট ব্যবহার করি। কি এজেন্ট ব্যবহার করি? শার্পেনিং এজেন্ট। শার্পেনিং এজেন্ট। এই শার্পেনিং এজেন্ট জিনিসটা কি বলো তো? চামড়া থেকে লোম, চর্বি বা আদার যদি কোনো উপাদান থাকে এগুলো দূর করাকে আমরা বলি শার্পেনিং এজেন্ট দিয়ে আমরা দূর করি। বুঝা গেছে? চামড়া থেকে যে লোম থাকে বা চর্বি থাকে বা অন্যান্য কোনো যদি উপাদান থাকে এগুলোকে আমরা দূর করব কি দিয়ে? শার্পেনিং এজেন্ট দিয়ে। এই শার্পেনিং এজেন্ট কী কী আছে একটু লেখো। সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড আর জৈব অ্যামিন। জৈব অ্যামিন, জৈব অ্যামিন। তাহলে সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড, জৈব অ্যামিন। সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড, জৈব অ্যামিন। আর এই লাইনিংয়ের কাজের মধ্যে দেখবা সব নেগেটিভ। দূর করা, দূর করা, নরম করা, দুর্বল করা, দেখবা লেখা আছে কাজের মধ্যে। বুঝা গেছে? লাইমিংয়ের কাজের মধ্যে লেখা আছে। বুঝা গেছে? লাইমিংয়ে আমরা কি করব? দুর্বল করব। কাকে দুর্বল করব? পেপটাইড বন্ধনীকে, ডাইসালফাইড বন্ডকে। বুঝা গেছে? ডাইসালফাইড বন্ডকে যখনই দুর্বল করবো তখন কি লোমটা খুব সহজেই ছাড়ানো যাবে। আমার কথা কি বুঝতে পারতেছ? আচ্ছা, আর কি আছে? বেটিং। বেটিং কি বলো তো? এটা হচ্ছে ট্রিপসিন আর কাইমোট্রিপসিনের মিশ্রণ। তাহলে বেটিং কি? ট্রিপসিন ও কাইমোট্রিপসিনের মিশ্রণ। এমসিকিউতে আসতে পারে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিনের মিশ্রণ। ট্রিপসিন ও কাইমোট্রিপসিনের মিশ্রণকে আমরা কি বলবো? বেটিং। ট্রিপসিন ও কাইমোট্রিপসিনের মিশ্রণকে আমরা কি বলবো? বেটিং। আর আছে পিকলিং। পিকলিংয়ে আমরা কি ব্যবহার করি বলো তো?
কেমিস্ট্রি ফার্স্টে 5 নাম্বার চ্যাপ্টারেও পিকলিং আছে, দেখবা আচার ভিনেগার ব্যবহার করি, তাহলে পিকলিং মানে অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু এখানে তো আর অ্যাসিটিক অ্যাসিড হবে না, এখানে আছে তোমার এখানে আছে 1.5% H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে পিকলিংয়ে আমরা কী ব্যবহার করবো? 1.5% সালফিউরিক অ্যাসিড, 1.5% কী ব্যবহার করবো? সালফিউরিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোট্যানিংয়ের পিএইচ কত বলো? ক্রোমোট্যানিংয়ের পিএইচ কত পরীক্ষাতে আসে? 4 থেকে 4.3। ক্রোমোট্যানিংয়ের পিএইচ কত? 4 থেকে 4.3। ক্রোমোট্যানিংয়ের পিএইচ কত? 4 থেকে 4.3। 4 থেকে 4.3। ক্রোমোট্যানিংয়ের পিএইচ কত? 4 থেকে 4.3। ক্লিয়ার হচ্ছে এতটুকু? পারা যাবে? আর 10 মিনিট, 10 মিনিট না 5 মিনিট। ওকে, তাহলে ক্রোমোট্যানিংয়ের পিএইচ কত? 4 থেকে 4.3। আমাদের তাহলে সবগুলো মূলনীতি আমি খুব সুন্দর করে তোমাদের বুঝাই দিচ্ছি, বোঝা গেছে? পারবা না? লাস্টের দিকে খুব অল্প কিছু টপিকস বাকি আছে, যেমন শিল্পের দূষক, বোঝা গেছে? ওখান থেকে আমি যা যা লিখবো সেই জিনিসগুলো লিখে ফেলো, সেই জিনিসগুলো লিখে ফেলো, তাইলে তোমার পড়তে ওই জায়গা থেকে সুবিধা হয়ে যাবে। পড়তে যা যা বলবো সেই জিনিসগুলোই লেখো। প্রথমে লেখা হচ্ছে ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষক। ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষক, ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষক। ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষকের ক্ষেত্রে লেখো CNS এর অক্সাইড, CNS এর অক্সাইড, CNS এর অক্সাইড প্লাস অ্যামোনিয়া। তাইলে ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষক কি? CNS এর অক্সাইড প্লাস অ্যামোনিয়া, CNS এর অক্সাইড প্লাস অ্যামোনিয়া, CNS এর অক্সাইড প্লাস অ্যামোনিয়া। চামড়া শিল্পের ক্ষেত্রে লেখো কঠিন দূষক। কঠিনে ক আছে, ক দিয়ে কি মনে রাখবো বলো তো? ক্রোমিয়াম। তাহলে চামড়া শিল্পের কঠিন দূষক কোনটা? ক্রোমিয়াম। আর তোমার গ্যাসীয় দূষক কি বলো তো চামড়া শিল্পের? তাহলে তরল দূষক আর পড়া লাগবে না। চামড়া শিল্পের কঠিন, ক দিয়ে ক্রোমিয়াম। আর গ্যাসীয় দূষক মনে রাখবা ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড মানে অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, H2S আর অ্যামোনিয়া। তাহলে গ্যাসীয় দূষক কোনটা? ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, H2S, অ্যামোনিয়া। ক্লিয়ার? তাহলে তরল দূষক আর পড়ার দরকার আছে? তরল দূষক পড়ার দরকার নাই। এবার লেখো বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল। বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল, বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল, বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল। এটার ক্ষেত্রে তুমি কি লিখবা? বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল। বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলের ক্ষেত্রে 1 নম্বর লেখো প্রভাবকীয় রূপান্তর, প্রভাবকীয় রূপান্তর, প্রভাবকীয় রূপান্তর, প্রভাবকীয় রূপান্তর। তারপরে লিখবা হচ্ছে প্রভাবকীয় রূপান্তর। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে দূষক গ্যাস দ্রবীভূতকরণ, দূষক গ্যাস দ্রবীভূতকরণ, দূষক গ্যাস দ্রবীভূতকরণ, দূষক গ্যাস দ্রবীভূতকরণ। আর একটা আছে তোমার সূক্ষ্ম শাকন পদ্ধতি, সূক্ষ্ম শাকন পদ্ধতি লেখা হয়েছে। তাহলে প্রভাবকীয় রূপান্তর, দূষক গ্যাস দ্রবীভূতকরণ আর সূক্ষ্ম শাকন পদ্ধতি। তুমি এটা কীভাবে মনে রাখতে পারো? এটা মনে রাখতে পারো হচ্ছে প্রদোষ দিয়া, প্রদোষ। প্রভাবকীয় রূপান্তর, দূষক প্রদোষ করতে পারো, দূষক গ্যাস দ্রবীভূতকরণ আর সূক্ষ্ম শাকন পদ্ধতি, সূক্ষ্ম শাকন পদ্ধতি। ইটিপি কি বলো তো? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, মনে থাকবে? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এটার ক্ষেত্রে আমরা কিসের ক্ষেত্রে কাজ করি? এটা তরল বর্জ্য দূষকের ক্ষেত্রে কাজ করি। কিসের ক্ষেত্রে কাজ করি আমরা? তরল বর্জ্য দূষকের ক্ষেত্রে আমরা কাজ করব। তাহলে ইটিপি আমরা কিসে ব্যবহার করি? তরল বর্জ্য দূষকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর ইটিপির তিনটা ধাপ। কয়টা ধাপ? তিনটা। কয়টা ধাপ? তিনটা। ইটিপি দিয়ে আমরা পড়তে পারবো। ই দিয়ে কি বলো তো? ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস। ই দিয়ে কি? ইলেকট্রোলাইসিস। টি দিয়ে টেকনোলজি, টি দিয়ে টেকনোলজি, কি দিয়ে কি? টেকনোলজি। তাইলে ইলেকট্রোলাইসিস, টেকনোলজি আর পি দিয়ে প্রভাবন, পি দিয়ে কি? প্রভাবন, পি দিয়ে কি? প্রভাবন। তাহলে ইলেকট্রোলাইসিস, টেকনোলজি, প্রভাবন, ইটিপি।
100% রিসাইকেল যোগ্যকে বলো তো, এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। 100% রিসাইকেল যোগ্য কপার কাঁচ, কপার কাঁচ। তাহলে 100% রিসাইকেল যোগ্য কোনটা? কপার কাঁচ। 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 100% রিসাইকেল যোগ্য কোনটা? কপার আর কাঁচ। ওকে, 100% রিসাইকেল যোগ্য কোনটা? কপার কাঁচ। ক্লিয়ার? তাহলে আমাদের বাকি আছে আর কি? ন্যানো, তাই তো? হয়ে গেছে এতটুকু? কারো কোনো সমস্যা আছে যেটুকু পড়াইছে? তাইলে আমাদের বাকি আছে আর কি বাকি আছে বলো তো? ন্যানো। ন্যানোর কোনার ক্ষেত্রে খেয়াল করো, আমি যা যা বলবো একটু খেয়াল করো। আচ্ছা, ন্যানো কণা এটা কয় ভাগে ভাগ করে? এর প্রকারভেদ কত কত প্রকার বলো তো? আর ন্যানো কণার ক্ষেত্রে কণার ব্যাস কত? 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো কণার ক্ষেত্রে কণার ব্যাস কত? তাহলে 1 থেকে 100 ন্যানোমিটার, এটা মাথায় রাখবা। ন্যানো কণার ক্ষেত্রে ব্যাস কত হবে? 1 থেকে 100 ন্যানোমিটার। আর একে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। ন্যানো লেয়ার, ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল। ন্যানো লেয়ার, ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল। তুমি ওর পাশে একটু লিখে রাখতে পারো 1L। ন্যানো লেয়ার আছে একমাত্রিক। ন্যানো টিউব, টিউবে টি আছে না? টি দিয়ে তাহলে কি হবে? 2 মানে কি? দ্বিমাত্রিক। আর ন্যানো পার্টিকেল, পার্টিকেল কি মাত্রিক? ত্রিমাত্রিক। তাহলে 1 লেয়ার ন্যানো টিউব 2 দিয়ে দ্বিমাত্রিক, আর 3 পার্টিকেল 3p। তাহলে 1L 2p 3p 2t 3p। বুঝা গেছে? ত্রিমাত্রিক আছে পার্টিকেল। পারা যাবে এতটুকু? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আসি ন্যানো কণা। তো আমরা অলরেডি বলেই ফেলছি 1 থেকে 100 ন্যানোমিটার। এবার এদের ক্ষেত্রে তুমি যেটা পড়তে পারো পরমাণু। তারপর একটা মিনিট। পরমাণু, অণু। পরমাণু সবাই ছোট, তাই তুমি একটু সিরিয়ালি লিখে ফেলো। পরমাণু, পরমাণু থেকে বড় কে? অণু। অণু থেকে বড় কে বলো তো? ন্যানো, ন্যানো কণা। ন্যানো কণা থেকে বড় আসছে তোমার দৈত্যাকার অণু, দৈত্যাকার অণু। তার থেকে বড় কে বলো তো? তার থেকে বড় আছে ফুলারিন, ফুলারিন। তাহলে দেখো এই ফুলারিন সব থেকে বড় আর পরমাণু সব থেকে ছোট, মাঝখানে কে? ন্যানো। এই ন্যানোকে বলা হয় ব্রিজ বলা হয়। কি বলা হয়? ব্রিজ। ব্রিজ কি করে? সে সংযোগ করে না? তাহলে ব্রিজ কোনটা? ন্যানো। ব্রিজ কোনটা? ন্যানো। সংযোগ করতেছে কোনটা? ন্যানো। তাহলে পরমাণু, অণু, ন্যানো, দৈত্যাকার অণু আর ফুলারিন। দৈত্যাকার অণুর উদাহরণ পড়তে হবে তোমার বইয়ে আছে, দেখবা সিলিকন কার্বাইড, তাই তো? সিলিকা, সিলিকন কার্বাইড, আর আছে হিরক, হিরক। তাহলে দৈত্যাকার অণু কি কে? সিলিকন কার্বাইড, সিলিকা, হিরক। সিলিকন কার্বাইড, সিলিকা, হিরক। দৈত্যাকার অণু কে কে? সিলিকন কার্বাইড, সিলিকা, হিরক। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এদের ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে ব্যাসটা একটু লেখো। 0.074 থেকে 0.53 ন্যানোমিটার। 0.53 ন্যানোমিটার লেখা হয়েছে। 0.074 থেকে 0.53 ন্যানোমিটার। অণুর ক্ষেত্রে লেখো 1 থেকে 2 ন্যানোমিটার। ন্যানোর ক্ষেত্রে আমি পড়াইছি না অলরেডি, 1 থেকে 100 ন্যানোমিটার। আর দৈত্যাকারের ক্ষেত্রে হবে তুমি লেখো মাইক্রোমিটার। আর ফুলারিনের ক্ষেত্রে হবে মিলিমিটার। ফুলারিনের ক্ষেত্রে কী হবে? মিলিমিটার। ক্লিয়ার আছে এতটুকু? তাহলে 0.74, 0.53। 0.74 একটা পরমাণুর ব্যাস। কার? হাইড্রোজেন। আর সিজিয়ামের আছে 0.53। সিজিয়ামের ক্ষেত্রে কত হবে? 0.53। তাহলে হাইড্রোজেন আসছে 0.074, সিজিয়াম 0.53। 1 থেকে 2 ন্যানোমিটার। বুঝাইতে পারছি এতটুকু? পারা যাবে? ব্রিজকে বলো তো? ন্যানো কণা। ব্রিজ কোনটা? ন্যানো কণা। ফুলারিন কার্বনের তো একটা রূপভেদ, তাই তো? ফুলারিনের আণবিক ভর কত বলো তো? 720। আচ্ছা, তাইলে এখান থেকে আমাদের কিছু জিনিস পড়তে হবে, একটু খেয়াল করো তোমরা। স্বাভাবিক অবস্থায় একটা সিলিকনের বর্ণ কি বলো তো? ধূসর। স্বর্ণের বর্ণ কি? হলুদ কালার। কিন্তু যখন তোমার ন্যানো অবস্থায় থাকবে দুইটার বর্ণই তোমার লাল। পরীক্ষাতে আসছে সিলিকন সোনা, ন্যানো অবস্থায় বর্ণ কি হবে? লাল। ন্যানো অবস্থায় বর্ণ কি হবে? লাল।
ন্যানো অবস্থায় সোনার গলনাঙ্ক, ন্যানো অবস্থার ক্ষেত্রে সোনার গলনাঙ্ক কত কেউ বলতে পারবা? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ন্যানো অবস্থায় সোনার গলনাঙ্ক কত? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ওটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে ওর গলনাঙ্ক হয় 1064 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ন্যানোকণায় কি গলনাঙ্ক কমে, ন্যানোকণার ক্ষেত্রে পরিবাহিতা বাড়ে, চৌম্বক ধর্ম বাড়ে, বুঝা গেছে? আর কিছু ব্যবহার আছে, ব্যবহারগুলো একটু পড়বা। যেমন সানস্ক্রিন লোশনে কি ব্যবহার করা হয় বলো তো? জিঙ্ক অক্সাইড আর টাইটানিয়াম অক্সাইড। তাহলে তুমি পড়বা যে সানস্ক্রিন লোশনে কোনটা ব্যবহার করা হয়? জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড। আর্সেনিক দূর করতে আমরা কি ব্যবহার করব? আদি আর্সেনিক অক্সাইড, বুঝা গেছে? সেমিকন্ডাক্টরে আমরা কি ব্যবহার করি? সিলিকন ব্যবহার করি, বুঝা গেছে? তাহলে গাড়ির কার্বুরেটরে আমরা কোন ন্যানোকণা ব্যবহার করব? ক দিয়ে কার্বুরেটর, ক দিয়ে গাড়ির কার্বুরেটর, ক দিয়ে আছে তোমার, আচ্ছা 1 মিনিট, এটা আছে ক্রোমিয়াম। ক দিয়ে কার্বুরেটর, ক দিয়ে ক্রোমিয়াম। দেখো নামের সাথে মিল আছে, তোমার অপশনগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তাহলে এইভাবে একটু কিওয়ার্ড দেখে দেখে এই কাজগুলো পড়বা, বুঝাইতে পারছি? তাহলে তোমাদের মোটামুটি আশা করি খুব ধৈর্য নিয়ে ক্লাসটা করছো। ক্লাস কেমন হলো পরে জানাবা। আপাতত লাইভটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।